দ্য টাইম। সো আমরা শুরু করি। তো আজকে আমাদের আহ, যে সেশনের মূল যে টাইটেল সেটা হচ্ছে ক্যারিয়ার ইন অ্যাকাউন্টিং, এ প্র্যাকটিক্যাল গাইডলাইন। তো এই সেশনটা মূলত একেবারে এন্ট্রি লেভেলের যারা আমরা আছি এবং আমরা অ্যাকাউন্টিং নিয়ে আমরা ভাবি বা কেরিয়ার গঠন করতে চাই, তো আমাদের একটা প্র্যাকটিক্যাল একটা গাইডলাইন যেটা আমাদের প্রয়োজন, যেটা আমরা মার্কেটে অ্যাভেলেবল রিসোর্স থেকে আমরা আসলে পাই না। তো যেহেতু আমি অনেকদিন ধরে এই ফিল্ডে কাজ করি, তো সেহেতু আমি চেষ্টা করলাম যে এই বিষয়ে কিছু একটা সেশন নেওয়া যায় কিনা। তো সেই সুবাদে আজকের এই সেশনটা। তো আমি প্রথমে শুরু করি যে আমার জাস্ট ইন্ট্রোডাকশন, শর্ট ইন্ট্রোডাকশন, যে আমি মোহাম্মদ ইমরান হোসেন, এসিএমএ অ্যান্ড সিএ অ্যাডভান্স লেভেলে আছি। অ্যান্ড আমি ডিরেক্টর হিসেবে আছি এমএমএনকম কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এটা হচ্ছে একটা কস্ট অডিট ফার্ম অ্যান্ড এফআরসি অ্যানলিস্টেড কস্ট অডিট ফার্ম। আমরা মূলত ট্যাক্স, ব্যাট, অডিট, অ্যাকাউন্টিং, পেরোল, কনসালটেন্সি, মূলত আমরা ওয়ান স্টপ ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতে আমরা যা বোঝাই তা আমরা দিয়ে থাকি। তো এটা হচ্ছে আমাদের শর্ট ইন্ট্রোডাকশন। তো আজকে আমরা যেই কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করব, মূলত 6টা টাইটেলকে মাথায় রেখে বা হেডলাইনকে মাথায় রেখে আমরা আলোচনা করব। তো প্রথম আমরা আলোচনা করব হচ্ছে আসলে আমরা যে অ্যাকাউন্টিং শিখি বা অ্যাকাউন্টিং এর আসলে ভ্যালুটা কি। যে তো এটা জাস্ট কিছু কোটেশন দিয়ে আমরা আমরা আমাদের আলোচনাটা শুরু করব। তো এখানে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাকাউন্টিং এর ভ্যালুটা। কারণ হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এর ভ্যালু বুঝলেই হচ্ছে আমরা আসলে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে পারবো এবং এটার যে অর্থ এটা আমরা অনুধাবন করতে পারবো। দেন হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে অপরচুনিটিস ইন অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং তার অপরচুনিটি গুলো কি কি। অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করি, একাডেমিক লেভেলে আমরা অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে আসলে আমরা বুঝতে পারি না যে আসলে অ্যাকাউন্টিং এর অপরচুনিটি গুলো কি কি। আমরা মূলত যেটা আমাদের সহজ মাথায় আসে, আমরা চিন্তা করি যে কোনো একটা প্রতিষ্ঠানে জাস্ট একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আহ যেটাকে বলে ক্লেরিক্যাল ওয়ার্ক যারা করে, তাদেরকে মূলত অ্যাকাউন্টিং ফিল্ডের মূল কর্তা বোঝায়। কিন্তু আসলে না, আসলে অ্যাকাউন্টিং এর ফিল্ডের যে ডেপথ এটা অনেক বড়। তো এটা নিয়ে আমরা একটু কথা বলবো, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর অপরচুনিটিস গুলো কি কি। দেন সবচেয়ে বড় পার্ট যেখানে আমরা আলোচনা করব হচ্ছে রোল অফ এন অ্যাকাউন্টেন্টস, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে ইন জেনারেলি অ্যাকাউন্টেন্টস কি করে, সেটা নিয়ে আমাদের মূল ফোকাসটা থাকবে। যে একজন এন্ট্রি লেভেলের স্টুডেন্ট যখন অ্যাকাউন্টেন্ট হিসেবে একটা প্রতিষ্ঠানে জয়েন করবে, তখন তাকে কি দিয়ে শুরু করতে হবে। এবং আমাদের যে মোটোটা, যে এই সেশনের, যে কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা এন্ট্রি লেভেলের মানুষ যাতে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে যাতে কোনো কিছু নতুন না মনে হয়, সেটাই হচ্ছে আমাদের একটা উদ্দেশ্য, যে তাদের সবকিছু আসলে ফ্যামিলিয়ার করে দেওয়া। তো ওই বিষয়ে একটা আলোচনা করব এবং এই সেশনটা একটু বড় হবে, এই পার্টটা। দেন আমরা আলোচনা করব হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস এন্ড জেনারেল অ্যাকাউন্টেন্টস এর মধ্যে একটা আহ, পার্থক্য দেওয়ার। যে সাধারণ যে অ্যাকাউন্টেন্টস যাদের আমরা চিনি এবং সবসময় দেখা যায়, তাদের থেকে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কি যেটাকে বলে পার্থক্য রয়েছে, সেটা আমরা একটু দেখব। দেন হচ্ছে মোস্ট ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সিএ এন্ড সিএমএ, যেটা আমাদের অনেক বেশি ফেস করতে হয় এই কোশ্চেনটা, যে আসলে সিএমএ বেটার না সিএ বেটার, বা কোনটা আমাদের জন্য সুইটেবল হবে। তো এই পার্টে আমরা মূলত একটু আলোচনা করব যে সিএ এবং সিএম এর মধ্যে পার্থক্য, এবং আরেকটু ডিপে গিয়ে চিন্তা করব যে আমরা কিভাবে সিএ পার্সু পার্সু করতে পারি অথবা সিএম এ পার্সু করতে পারবে, এর ফিল্ডটা কতটুকু, এবং আমরা সিএ তে কোনো ফার্ম চুজের ক্ষেত্রে কিভাবে আমরা চুজ করতে পারি, বা কিভাবে আমাদের নেটওয়ার্কিংটা গড়ে একটা সিএ ফার্ম আমরা চুজ জয়েন করতে পারি বা সিলেক্ট করতে পারি, যেটাই বলেন। তো এই পার্টে আমরা একটু আলোচনা করব। দেন ফ্রিল্যান্সিং ইন অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্টিং যেটা হচ্ছে আমরা লোকাল লেভেলের যে আমরা অ্যাকাউন্টিং সম্পর্কে জানি বা অ্যাকাউন্টিং এর যে কাজ, এই কাজের বাইরেও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আসলে অ্যাকাউন্টিং এর কোনো স্কোপ আছে কিনা, বা এটা নিয়ে একটা শর্ট ডিসকাশন আমরা করব। তো
আমাদের প্রথম যে পার্ট সেটা হচ্ছে ভ্যালু অফ অ্যাকাউন্টিং, যেটা হচ্ছে আমাদের পথ চলা শুরু। যে আপনার যখন আমরা অ্যাকাউন্টিং শিখি আসলে ওইটা যে কোনো জিনিসই আমাদের যখন শিখতে যাই অবশ্যই আমাদের ওটা ভ্যালু জানতে হয়, যে এটা কতটুকু ভ্যালু, তাহলে আমাদের আসলে কাজের মনোযোগ আসে, যে বা একটা বিষয়ে আমাদের যেটাকে বলে কিউরিসিটি সৃষ্টি হয় যে আসলে এটা জিনিসটা কি। তো ওই থেকেই আসলে আমরা একটু দেখবো যে আসলে অ্যাকাউন্টিং এর ভ্যালু। আমি আমার নিজের কথা বলবো না, কিছু আহ যারা আসলে অ্যাকাউন্টিং নিয়ে কথা বলে তাদের একটু কোটেশন গুলো দেখবো। তো ফার্স্ট যে কোটেশন যেটা হচ্ছে দেখেন যে আহ কি বলা আছে যে দ্য বেস্ট অ্যাকাউন্টেন্ট ডোন্ট জাস্ট সি নাম্বারস, অর্থাৎ একজন অ্যাকাউন্টেন্ট শুধুমাত্র নাম্বারই দেখে না, সে দেখে একজন একটা প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল যে ট্রান্সফরমেশন গুলো হয়, ফাইন্যান্সিয়াল ট্রান্সফরমেশন গুলোর পোটেনশিয়াল বা সম্ভাবনা, এই সম্ভাবনাটা সে দেখে। অর্থাৎ সে শুধু নাম্বারের উপরেই তার কাজ না, তার কাজ হচ্ছে একটা প্রতিষ্ঠানের কোনো পোটেনশিয়াল আছে কিনা ওটাকেও সে অ্যানালাইসিস করে এবং ওটা থেকে জিস্ট বের করে ডিসিশন মেকের জন্য সাহায্য করা আপ টু আপার লেভেল। দেন আরেকটা যে কোটেশন সেটা হচ্ছে আমরা দেখি যে অ্যাকাউন্টিং গ্রেটনেস ইজ নট জাস্ট অ্যাবাউট হোয়াট ইউ ক্যালকুলেট, অর্থাৎ আপনি যে যা ক্যালকুলেট করেন এটাই শুধু অ্যাকাউন্টিং এর গ্রেটনেস না, এর বাইরেও একটা গ্রেটনেস আছে যে এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল স্টোরিজ আনফোল্ড হয়। তো এটা একটা বিষয় যে ফাইন্যান্সিয়াল অনেক একটা ট্রানজাকশনের মধ্যে অনেক আহ পেছনে অনেক স্টোরি থাকে যেগুলো আসলে আমরা সাধারণ চোখে আমরা বুঝতে পারি না, কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট ওই ফাইন্যান্সিয়াল স্টোরিজটাই হচ্ছে আমাদের সামনে তুলে ধরে। এটা হচ্ছে বিষয়, এখানে বলছে যে অ্যাকাউন্টিং এর গ্রেটনেস শুধু সে যে ক্যালকুলেট করে এটা না, সে একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টোরিজকে আনফোল্ড করে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোটেশন, আমার আমার খুব প্রিয় একটা কোটেশন। দেন আরেকটা কোটেশন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইজ নট জাস্ট অ্যাবাউট কমপ্লায়েন্স। এটা শুধুমাত্র একটা কমপ্লায়েন্স না। কমপ্লায়েন্স বলতে আমরা কি বুঝি আসলে? কমপ্লায়েন্স বলতে আমরা যেটাকে বলি রেগুলেটরি অথরিটিকে আমরা যে কমপ্লায়েন্স অর্থাৎ রিপোর্টিং গুলো করি ওইটাকে মূলত আমরা কমপ্লায়েন্স সাধারণত বুঝি। তো অ্যাকাউন্টিং এর কাজ মূলত শুধুমাত্র কমপ্লায়েন্স কে মেনটেন করা না, যে কোনো একটা প্রতিষ্ঠান অর্থাৎ অথরিটিকে রিপোর্ট করা বা ট্যাক্স অফিসকে ট্যাক্স ফাইলিং করা, আরজিএসসি কে অ্যানুয়াল রিটার্ন সাবমিট করা, অথবা ব্যাট অফিসকে ব্যাট রিটার্ন সাবমিট করা, এটা জাস্ট কমপ্লায়েন্স। কিন্তু কমপ্লায়েন্সের বাইরে সে কি করে? সে শুধুমাত্র এই কমপ্লায়েন্সটুকুই করে না, সে ইটস অ্যাবাউট আপহোল্ডিং দ্য ইথিক্যাল ফেব্রিক্স অফ ফাইন্যান্সিয়াল সিস্টেমস। অর্থাৎ কমপ্লায়েন্সের যে বাইরের যে বিষয়টা, অর্থাৎ কমপ্লায়েন্সের যে আমি যেটা আমরা সবসময় যে প্র্যাকটিক্যাল ফিল্ডে যেগুলো দেখি, যে আসলে দেখেন যে ট্যাক্স অফিসে যে আমাদের রিপোর্ট গুলো হয় বা অ্যানুয়াল রিটার্ন যে আমরা সাবমিট করি বা ভ্যাট অফিসে আমরা ভ্যাট রিটার্ন সাবমিট করি, এর কতটুকু আসলে আমরা ইথিক্যালি করি বা আমরা কতটুকু আহ, যেটাকে বলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা আসলে তাদেরকে আমরা দেই। আসলে মূলত একজন অ্যাকাউন্টিং ইজ নট জাস্ট কমপ্লায়েন্স, যে আপনাকে শুধু যে আপনি বিভিন্ন আহ, প্রতিষ্ঠানে বা রেগুলেটরি অথরিটিকে রিপোর্ট করে দিয়ে আপনি ক্ষান্ত হবেন না। আপনি এখান থেকে আপনার যে বেস্ট ইথিক্যাল ফেব্রিক্সটা এটা আপনি তাদেরকে দিবেন। তো আরেকটা কোটেশন সেটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস হোয়ার ম্যাথমেটিক্যাল প্রিসিশন মিটস ইথিক্যাল রেসপন্সিবিলিটি। অর্থাৎ অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা হচ্ছে যেখানে, তার মানে এখানে একটা জিনিস বুঝাইছি যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল তখনই হবে যখন আপনার ম্যাথমেটিক্যাল যে প্রিসিশন, অর্থাৎ আপনার যে ম্যাথমেটিক্যাল যে যথাযুক্ততা বা আপনার যে যেকে বলে অ্যাকুরেসি অবশ্যই আপনার ইথিক্যাল রেসপন্সিবিলিটিটাকে অবশ্যই মিট করবে। তো তখনই হচ্ছে আপনার এটাকে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল হিসেবে গণ্য করা হবে। তো আরেকটা কোটেশন, এতক্ষণ আমরা বললাম যে একজন অ্যাকাউন্টেন্টস এর ভ্যালু নিয়ে কিছু মানুষের কোটেশন। এখন আমরা কোটেশন গুলো দেখবো হচ্ছে একজন অডিটরের ক্ষেত্রে যে তার ভ্যালুটা কতটুকু। তো আমি আসলে একজনের একটা কোটেশন বা আমরা জানি যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যদিও আমাদের বিতর্ক আছে তাকে নিয়ে, তারপর আমি জাস্ট যেহেতু আমাদের সাথে রিলিভেন্ট, তো আমি আসলে আহ তার কথাটাই আমি একটু কোটেশন করি যে
ইন্ডিয়াতে একবার একটা সেমিনার হয়েছিল, সেটা হচ্ছে ICAI, অর্থাৎ ইন্ডিয়ান চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ সরি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। তো এই সেখানে আসলে নরেন্দ্র মোদীকে ইনভাইট করা হয়েছিল। তো সে ওখানে একটা কথা কোটেশন করেছিল যে দা সিগনেচার অফ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য সিগনেচার অফ প্রাইম মিনিস্টার। অর্থাৎ একজন প্রাইম মিনিস্টারের যে সিগনেচার, তার থেকেও একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এর সিগনেচারের ভ্যালু বেশি বা ইম্পর্টেন্ট, গুরুত্ব। তো এটা আসলে যারা অডিটর তাদের ক্ষেত্রে আসলে আহ যেটাকে বলে অনার। তো তার জন্য আসলে আমি এই কোটেশনটা নেওয়া। তো আমরা ভ্যালু সম্পর্কে জানলাম, এখন আসি যে আসলে অপরচুনিটিস গুলো কি কি, বা আমাদের অ্যাকাউন্টিং ফিল্ডে আমাদের বাংলাদেশে কি কি অপরচুনিটিস আছে। তো আমি জাস্ট একটা স্লাইডে যে আপনার টাইপস অফ অ্যাকাউন্টেন্টস, অর্থাৎ অ্যাকাউন্টেন্টস এর যে টাইপস গুলো কি কি হতে পারে, যে পাবলিক অ্যাকাউন্টেন্টস হতে পারে, যে আবার পাবলিক অ্যাকাউন্টেন্টস কারা, যারা মূলত সব জায়গায় অ্যাকাউন্টিং সার্ভিসটা দিয়ে থাকে, যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে, ফার্মে, কোম্পানিতে, তাদেরকে মূলত পাবলিক অ্যাকাউন্টেন্টস বলা হয়। দেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, দেন হচ্ছে গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট। গভর্নমেন্ট অ্যাকাউন্টেন্ট যেটাকে বলা হয় হচ্ছে আপনার গভর্নমেন্ট এন্টিটি গুলোতে যে যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে দায়িত্ব পালন করে। ট্যাক্স অ্যাকাউন্টেন্ট আছে যারা ট্যাক্স কম্পিউটেশন করে দেয়, তো তাদেরকে ট্যাক্স অ্যাকাউন্টেন্ট বলা হয়। দেন কস্ট অ্যাকাউন্টেন্ট আছে যারা কস্টিং নিয়ে মূলত কাজ করে। এবং অ্যাকাউন্টিং এর একটা ভাগ আসলে আমরা ইন্টারনাল অডিটর বলতে, যে শুধু তারা অডিটর না, তারা আসলে অ্যাকাউন্টেন্টই। তো এর মধ্যে একজন আছে ইন্টারনাল অডিটর আছে, দেন এক্সটার্নাল অডিটর আছে। এছাড়া আরেকটা টাইপস আছে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যারা ফাইন্যান্সিয়াল যে ফিগার গুলোকে ইন্টারপ্রেট করে, ওরা অ্যানালাইসিস করে আমাদের যারা আপার অথরিটি আছে তাদেরকে আসলে কমিউনিকেশন করে, যে ফর ডিসিশন মেকিং এর জন্য। তো আমি একটা মার্কেট অ্যানালাইসিস যদি আপনাদের বলি, যে আসলে বাংলাদেশে আসলে কোম্পানি বা অর্গানাইজেশনের বর্তমান সিচুয়েশনটা কি বা স্ট্যাটাসটা কি। তো এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি, বাংলাদেশে আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে হচ্ছে 1,97,564। তো আর পাবলিক লিমিটেড কোম্পানি বলতে এখানে বলা হয়েছে যে আপনার লিস্টেড কোম্পানি মূলত 3,631। বেশি কম হইতে পারে, বাট এটা একটা সোর্স থেকে নেওয়া। তো ফরেন কোম্পানিজ আছে বাংলাদেশে হচ্ছে 1,013টি। পার্টনারশিপ ফার্ম আছে 53,600টি। ট্রেড অর্গানাইজেশন আছে 1,159টি। ফ্যাক্টরিজ আছে প্রায় 7,000-এর উপরে। ফ্যাক্টরিজ বলতে এখানে ছোট ফ্যাক্টরিজ না, বড় ফ্যাক্টরির কথা বলা হয়েছে, যে বড় বড় ফ্যাক্টরি। ছোট ফ্যাক্টরি তো অনেক আছে, কিন্তু যেগুলো হচ্ছে আপনার লিস্টেড ফ্যাক্টরিজ, এগুলো 7,000-এর উপরে আছে। আর সোসাইটিস গুলো আছে হচ্ছে সোসাইটিস বা অ্যাসোসিয়েশন যেগুলো আমরা বলি, আদার দেন কোম্পানি, এগুলো হচ্ছে 15,560টি প্রতিষ্ঠান আছে। এখন আসি যে আমরা যে এই প্রতিষ্ঠানগুলো বললাম, এই প্রতিষ্ঠানগুলোতে মূলত কয়টা ডিপার্টমেন্ট মানে থাকতে পারে, এবং এই ডিপার্টমেন্ট গুলোতে কোন কোন ডিপার্টমেন্ট অ্যাকাউন্টেন্টস আসলে দরকার হয়। তো মূলত প্রথম যেটা, এটা সবাই আমরা জানি যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অবশ্যই একজন অ্যাকাউন্টেন্টস নিয়োগ হয়। দেন ট্যাক্স ডিপার্টমেন্ট প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে, বড় বড় অর্গানাইজেশনে, ছোট অর্গানাইজেশনে হয়তো বা নাও থাকতে পারে বা থাকে না, যেটা আমরা জানি। এটা হচ্ছে মূলত অ্যাকাউন্টস ডিপার্টমেন্টই মেনটেন করে। কিন্তু বড় বড় প্রতিষ্ঠানে আলাদা ট্যাক্স ডিপার্টমেন্ট আছে। তো এই ট্যাক্স ডিপার্টমেন্টে আসলে একজন বা মাল্টিপল অফ অ্যাকাউন্ট, যেটাকে বলে অ্যাকাউন্টেন্টস প্রয়োজন হয়। দেন হচ্ছে ফ্যাক্টরি অ্যাকাউন্টেন্টস, যেটা আমি বললাম যে অনেক বড় বড় অর্গানাইজেশন যাদের কাপল অফ ফ্যাক্টরিজ আছে। তো প্রত্যেকটা ফ্যাক্টরিজ এর জন্য আসলে প্রতিটা এক একজন করে অ্যাকাউন্টেন্টস দরকার হয়। দেন আরেকটা হচ্ছে ট্রেজারি এন্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এখানে অ্যাকাউন্টেন্টস প্রয়োজন হয়, বা অ্যাকাউন্টেন্টস তারা তাদেরকে এক্সপ্লোর করতে পারে। আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তো এখানেও একজন অ্যাকাউন্টেন্টস কাজ করতে পারে। দেন ভ্যাট ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা আমি বললাম যে সব প্রতিষ্ঠানে হয়তো বা এই ডিপার্টমেন্ট গুলো নেই, বাট ভ্যাট ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, বড় বড় অর্গানাইজেশনে এই ডিপার্টমেন্ট গুলো আছে। দেন হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্টস অর কস্ট অ্যানালিস্ট। তো এটা
মূলত যারা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বেসড, তারা এই কস্ট অ্যাকাউন্টেন্টস এন্ড কস্ট অ্যানালিস্ট নিয়োগ করে থাকে, এবং আলাদাদের আলাদা ডিপার্টমেন্ট থাকে যে এই কস্ট অ্যাকাউন্টেন্টস বা কস্ট বুক মেনটেন করার জন্য। দেন হচ্ছে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, এটা ম্যাক্সিমাম অর্গানাইজেশনে থাকে। দেন হচ্ছে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট বলতে আমরা সাধারণত আরজেসি ডিপার্টমেন্ট হয়ে থাকে বা অন্যান্য ডিপার্টমেন্ট, আরজেসি সরি ডিপার্টমেন্ট না, আরজেসি রিলেটেড ওয়ার্ক হয়ে থাকে, বা অন্যান্য ট্রেড লাইসেন্স বলেন, এগুলো কাজ হয়ে থাকে। এই জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকে। বা কোম্পানি ইন্টারনাল কমপ্লায়েন্স, কর্পোরেট গভর্নেন্সের জন্য হচ্ছে আপনার এই ডিপার্টমেন্টটা মূলত কাজ করে। এখানেও আসলে অ্যাকাউন্টেন্টস এর একটা ফিল্ড আছে। দেন হচ্ছে পেরোল স্পেশালিস্ট বা পেরোল ডিপার্টমেন্ট। পেরোল ডিপার্টমেন্টে একজন অ্যাকাউন্টেন্টস দরকার হয়, এবং এখানে মূলত এইচআর এবং অ্যাকাউন্টেন্টস এই দুইজনের একটা কম্বিনেশনে আপনার এই পেরোল ডিপার্টমেন্টে চলে থাকে। তো এই প্রতিটা ডিপার্টমেন্টই হচ্ছে আপনার অ্যাকাউন্টেন্টস এর এক প্রকার ডিমান্ড আছে। তো এবার আসি, আমি জাস্ট একটু যদি নিউমেরিক্যাল ভ্যালুতে ক্যালকুলেশন করি, জাস্ট একটা হাইপোথেটিক্যাল, যে বাংলাদেশে আসলে প্রতিষ্ঠান অ্যাপ্রক্সিমেটলি যেটা হচ্ছে মিনিমাম আছে হচ্ছে 2,79,474। তো প্রতিটা প্রতিষ্ঠানে যদি একজন অ্যাকাউন্টেন্টস দরকার হয়, তাহলে আমাদের অ্যাকাউন্টেন্টস এর চাহিদা হচ্ছে 2,79,474 জন। আর আমি যদি আরেকটু রিক্যালকুলেশন করি, যেখানে যদি প্রতিটা ডিপার্টমেন্টে এভারেজ তিনটা ডিপার্টমেন্টে যদি আপনার অ্যাকাউন্টেন্ট দরকার হয়, তাহলে আপনার অ্যাকাউন্টেন্টস এর ডিমান্ড হয়ে যায় হচ্ছে 8,38,422। দ্যাটস দ্য হিউজ অ্যামাউন্ট। তো আসলে লোকাল লেভেলেই আসলে আসলে অ্যাকাউন্টেন্টস অনেক দরকার হয় এবং হিউজ ডিমান্ড আছে। তো আমরা আসলে যেটা বলি যে আসলে অ্যাকাউন্টেন্টস বা অ্যাকাউন্টিং এই ফিল্ডে আসলে তেমন জব পাওয়া যায় না বা আমরা পাই না, কিন্তু আসলে বাস্তবতা এরকম না। বাস্তবতা আমরা যেহেতু যেটাকে বলে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতেছি, তো আমরাও দেখি যে আসলে অ্যাকাউন্টেন্টস অনেক দরকার হয়, কিন্তু আসলে আমাদের যেটাকে বলে এক্সপিরিয়েন্স বলেন বা স্কিল বেসড যে ম্যান পাওয়ার, এই ক্ষেত্রে হচ্ছে আমরা অনেক পিছিয়ে, যে আমরা আসলে স্কিল বেসড আসলে এমপ্লয়ি গুলো আমরা পাই না। তো যার কারণে আসলে আসলে যাদের স্কিল নেই কিন্তু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ে, কিন্তু তারা জব পায় না শুধুমাত্র স্কিল এটার কারণে। তো তারা মনে করে যে আসলে বাংলাদেশে আসলে অ্যাকাউন্টেন্টসদের জন্য জব নাই। আসলে আসলে বাস্তবতাটা আসলে পুরোপুরি ডিফারেন্ট। তো এটা একটা শর্ট ডিসকাশন। তো আমরা এখন একটা বড় পার্টি যাই। এখানে আমরা একটা আলোচনা করব যে প্র্যাকটিক্যাল রোল অফ অ্যান অ্যাকাউন্টেন্টস, অর্থাৎ এখানে আমি চিন্তা করব যে একজন এন্ট্রি লেভেলের যে স্টুডেন্ট বা যারা এন্ট্রি লেভেলে জব করতে যায়, তাদের ক্ষেত্রে আসলে কি কি জানতে হয় যে একজন অ্যাকাউন্টেন্টস বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য। তো আমি এই পার্টটা সাজিয়েছি হচ্ছে একেবারে এন্ট্রি লেভেলের, এবং মিড লেভেলে কিছু যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিছু হয়তো ভ্যালু এডিশন হবে। তো এখানে সাজানো হচ্ছে, আমি মনে করি যে একজন আজকে বা জানুয়ারির 1 তারিখে আপনার জয়েন করবে। তো জানুয়ারি 1 তারিখে যদি জয়েন করে আসলে তাকে কি করতে হবে, এবং সে যাতে প্রথম দিন থেকে একটা অর্গানাইজেশনের সকল বিষয়ে ফ্যামিলিয়ার থাকে এবং কাজে নেমে পড়তে পারে, বা কোথাও যদি ভাইবা দিতে যায়, সে যাতে একটা অর্গানাইজেশনে কি কি কাজ হয় এই সম্পর্কে সে বলতে পারে, সেভাবেই আমি মূলত জিনিসটা সাজিয়েছি। তো আসেন আমরা একটা ফ্লো চার্ট দেখি। তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কনসেপ্ট। তো একজন অ্যাকাউন্টেন্ট বা যারা অ্যাকাউন্টিং এ জব করবেন, তাদের জন্য প্রথম কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আপনাকে যেতে হবে, যেটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। তো এখানে তিনটা ফিল্ডে আপনাকে একটু ভালো জ্ঞান নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং অবশ্যই, দেন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, নতুন ইনকাম ট্যাক্স
যেটা আমাদের ইস্যু হয়েছে আপনার গত বছর। তো এই ইনকাম ট্যাক্সের সকল আদ্যপান্ত আপনাদের জেনে যেতে হবে। দেন আরেকটা বিষয় হচ্ছে ভ্যাট, ভেরি ইম্পর্টেন্ট। মূলত আমার কথা হচ্ছে এই তিনটা ডাইমেনশন ছাড়া আপনি আসলে কোথাও গিয়ে আসলে তেমন আহ ভালো করতে পারবেন না, এটা হচ্ছে আমার অবজারভেশন। তো এই তিনটা বিষয় আপনারা অবশ্যই কনসেপ্টে রাখবেন, যে আপনারা অবশ্যই অ্যাকাউন্টিং এ কনসেপ্টে ভালো। দেন দেন হচ্ছে নিউ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 যেটা আছে এটাতে ভালো। দেন হচ্ছে আপনারা ভ্যাট সম্পর্কে জানেন। এই তিনটা সম্পর্কে আপনারা যখন ভালো জানবেন, এবং তখন দেখবেন যে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি আপনার কনফিডেন্সের সাথে আপনি জবটা করতে পারবেন এবং আপনাকে গ্রো করতে পারবেন। আর এখন আসি হচ্ছে প্র্যাকটিক্যাল ফিল্ড। ধরি আমি জানুয়ারি 1 তারিখে জয়েন করলাম, তো আমি এখানে 4টা টাইম লাইনে আমি মূলত এই ফ্লো চার্টটা সাজানো, যে একটা অর্গানাইজেশনে মান্থলি কাজগুলো কি হয়, দেন হচ্ছে মাসের পরে 1 থেকে 25 তারিখ পর্যন্ত পরবর্তী মাস, যেটা বলি যে পরবর্তী মাস 1 থেকে 25 তারিখের মধ্যে কিছু রিপোর্টিং করতে হয় পূর্বের মাসের আহ, কাজের উপর বেস্ট করে। তো এই একটা টাইমলাইন আমরা জানবো। দেন আর একটা হচ্ছে কোয়ার্টারলি একটা টাইমলাইন আছে, যেখানে আপনার কিছু রিটার্ন সাবমিট করতে হয় বিভিন্ন অথরিটিকে এখানে। আর লাস্ট যে টাইমলাইন সেটা হচ্ছে ইয়ার এন্ড একটা টাইমলাইন, সেটা হচ্ছে আপনার বছর শেষে আপনার পূর্বের বছরের কাজকর্মের কিছু রিপোর্ট আপনার বিভিন্ন অথরিটিকে দিতে হয়। তো এই একটা টাইমলাইন। তো মান্থলি যে টাইমলাইন, এই মান্থলি টাইমলাইন আপনারা আমি এখানে দিছি যে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারিতে সে কি কি করবে। তার মানে চিন্তা করবে এটা 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি বা 29 ফেব্রুয়ারি, 1 মার্চ থেকে 31 মার্চ। তার মানে এটা মান্থলি এই কাজগুলো রিকারিং হতে থাকবে। আর যেটা পরবর্তী মাসের 25 তারিখ, এটাও ক্ষেত্রে সেমি ফেব্রুয়ারি মাসে যে কাজগুলো করবে মার্চের 25 তারিখের মধ্যে এই কাজগুলো করতে হবে। তো আসেন আমরা যে, যদি আমি প্রথমে আসি প্রথম টাইমলাইনটাতে কি কি থাকে। তো প্রথম টাইমলাইনে আসে হচ্ছে ডকুমেন্টস আইডেন্টিফিকেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে ডকুমেন্ট আইডেন্টিফিকেশন করতে হবে। তো একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের ডকুমেন্ট থাকে। তো আপনাকে প্রথমেই যেটা আইডেন্টিফিকেশন বা জানতে হবে যে আপনার ইনভয়েসের ধরনগুলো, একটা প্রতিষ্ঠানের ইনভয়েসের ধরনগুলো কোনগুলো 6.33 বলে, বা কোনগুলো জেনারেল ইনভয়েস বলে, কোনগুলো হচ্ছে আপনার অটোমেটেড যেটা বলে মেশিন বেসড ইনভয়েস এগুলো বলে, যেটা আপনার আমাদের সুপার শপ থেকে যেগুলো দিয়ে থাকে। তো 3 ধরনের মূলত আপনারা ইনভয়েস গুলো পাবেন। তো এই ইনভয়েস গুলো আপনাকে জানতে হবে। তো এই ইনভয়েস গুলো জানার উদ্দেশ্যটা কি আসলে? এই ইনভয়েস গুলো জানার উদ্দেশ্য হচ্ছে আপনার ট্যাক্স বেট কে কমপ্লায়েন্স করতে হবে। ট্যাক্স বেট আপনি যদি 6.3 না জানেন, তাহলে আপনি ট্যাক্স বেট ঠিক মতো ক্যালকুলেশন করতে পারবেন না, এবং প্রতিষ্ঠানের হিউজ একটা অ্যামাউন্ট অফ যেটাকে বলে পেনাল্টি হইতে পারে বা ক্ষতি হবে, যেটা হচ্ছে লস হইতে পারে আহ, যদি আপনি এই ইনভয়েসের ক্ষেত্রে ভুল করেন। বুঝতে পারছেন? তো এটা প্র্যাকটিক্যাল লেভেলে অনেক গুরুত্বপূর্ণ যে আপনাকে ইনভয়েস চিনতে হবে যে কোনটা 6.3, যেটাকে বলে ভ্যাট অ্যাপ্রুভড ইনভয়েস। তো এই ইনভয়েসটা জানতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল বলি, যে ধরেন ভ্যাট অ্যাক্টে বলা আছে যে আপনার কারোর সাথে লেনদেন করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্টার্ড পার্সনের সাথে লেনদেন করতে হবে, ভ্যাট যেটা রেজিস্টার। এর বাইরে যদি আপনি কারোর সাথে রেজিস্টার করেন, মানে লেনদেন করেন, তাহলে আপনাকে 50% ভ্যাট দিয়ে দিতে হবে। এখন আপনি ধরেন এমন কারোর সাথে লেনদেন করলেন যে 6.3 আপনাকে দেয় নাই, কিন্তু আপনি তাকে ভ্যাট 15% দিলেন, কিন্তু 6.3 না দেওয়ার কারণে ভ্যাট এটাকে ভ্যাট অ্যাপ্রুভ ট্রানজাকশন বলবে না, এটাকে সে বলবে নন কমপ্লায়েন্স ট্রানজাকশন। তার মানে তাকে এই যে 50% ভ্যাট দিলেন তার উপরও আবার টোটাল অ্যামাউন্টের উপর 50% ভ্যাট দিয়ে আবার এই 50%-এর ভ্যালুটা ভ্যাট অফিসে জমা দিয়ে দিতে হবে। তার মানে এখানে একটা ফাইন্যান্সিয়াল লসের ব্যাপার স্যাপার আছে। তার মানে ডকুমেন্ট আইডেন্টিফিকেশন আপনাকে জানতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ডে বুকস প্রিপারেশন। ডে বুকস প্রিপারেশন করতে হয়। ডকুমেন্ট আইডেন্টিফিকেশন এর পরে আপনার বিভিন্ন
ডিপার্টমেন্ট থেকে ডেটা আসে, যেমন পেরোল ডিপার্টমেন্ট থেকে ডেটা আসে, তারপর প্রোডাকশন ডিপার্টমেন্ট থেকে ডেটা আসে, দেন আদার যে ডিপার্টমেন্ট গুলো, পারচেজ ডিপার্টমেন্ট থেকে ডেটা আসে, এই সকল ডেটা, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল ডিপার্টমেন্ট আছে, পেয়েবল ডিপার্টমেন্ট আছে, এবং সকল ডিপার্টমেন্ট থেকে আপনার ডেটা গুলো আসে। এই ডেটা গুলো দিয়ে আপনি ডেবুক প্রিপারেশন করবেন। ডেবুক গুলো কি কি থাকে, যেমন ক্যাশ বুক থাকে, ব্যাংক বুক থাকে, আমি সামনে আলোচনা করবো এগুলো নিয়ে। দেন এই ডে বুক থেকে আপনাকে প্রিপেয়ার করতে হবে টিডিএস এন্ড ভিডিও শিডিউল। এটা মনে রাখবেন যে আপনারা যারাই প্রতিষ্ঠানে কাজ করেন, টিডিএস ভিডিএস সম্পর্কে অবশ্যই আপনাদের নলেজ যাদের আছে, আপনারা একটু জেনে নেন যে এই টিডিএস ভিডিএস সম্পর্কে আপনাদের জানতে হবে। উইথাউট নোয়িং টিডিএস ভিডিএস ইউ কান, যেটাকে বলে স্ট্রাগল করতে পারবেন না আপনারা যদি টিডিএস ভিডিএস সম্পর্কে না জানেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা অর্গানাইজেশনে আপনার অ্যাকাউন্টিং এ জব করতে হলে ভাইভাতে টিডিএস ভিডিএস সম্পর্কে জিজ্ঞাসা করেই। তো টিডিএস কি আসলে? টিডিএস ভিডিএস হচ্ছে ট্যাক্স ডিডাকশন এট সোর্স এন্ড ভ্যাট ডিডাকশন এট সোর্স। এই জিনিসটা আপনারা ভ্যাট অ্যাক্ট এন্ড ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এই দুইটা অ্যাক্টে পেয়ে যাবেন। কিন্তু এই সম্পর্কে আপনাদের ভালো নলেজ নিয়ে আপনাকে ভাইভা বোর্ডে যেতে হবে, আপনাকে প্রতিষ্ঠানে কাজ করতে হবে। এর কারণ হচ্ছে আপনার এনবিআর টিডিএস ভিডিএস এর উপরে সবচেয়ে বেশি এমফাসিস করতেছে বর্তমানে, যাতে করে তারা পিরিয়ডিক্যালি আপনার ট্যাক্স গুলো কালেক্ট করতে পারে, যার কারণে আসলে প্রতিষ্ঠানগুলোকে অনেক বেশি চাপ পোহাতে হচ্ছে বা ফেস করতে হচ্ছে। তো যার কারণে টিডিএস ভিডিএস প্রতিটা প্রতিষ্ঠানে আপনার প্রয়োজন। আচ্ছা, এখন আসি যে আপনার কি করতে হয়, মান্থলি রেকর্ডিং করতে হয়। ধরেন আপনি ডেবুক প্রিপারেশন করলেন, ডেবুক প্রিপারেশন করার পরে টিডিএস ভিডিও শিডিউল তৈরি করলেন। টিডিএস ভিডিও শিডিউল তৈরি করার পরে আপনার ডেবুকের সাথে ওটা অ্যাডজাস্টমেন্ট করবেন, করে মান্থলি রেকর্ডিং করবেন, যেটা হচ্ছে মান্থলি জার্নাল করবেন। তো মান্থলি জার্নাল গুলো কোথায় বুক করবেন? বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাকাউন্টিং সিস্টেম গুলো আছে। তো অ্যাকাউন্টিং সিস্টেম যে বিষয়গুলো, সফটওয়্যার যেমন জেরো হইতে পারে, কুইক বুক হইতে পারে, আর হচ্ছে এসএপি থাকতে পারে, ট্যালি সফটওয়্যার থাকতে পারে। তো এইসব সফটওয়্যার গুলোতে আপনার মান্থলি রেকর্ডিং গুলো করতে হবে। দেন হচ্ছে মান্থলি রিপোর্টিং দিতে হয়। তো মান্থলি রিপোর্টিং আপনি কোথায় দিবেন? মান্থলি রিপোর্টিং দিবেন হচ্ছে প্রতিষ্ঠানের অথরিটিকে, আপনি মান্থলি রিপোর্ট গুলো করবেন। দেন হচ্ছে নিট ভ্যাট পেয়েবল প্রিপেয়ার করবেন, মানে ক্যালকুলেট করবেন। ক্যালকুলেট করার পরে আপনার টিডিএস এবং ভিডিএস বা ভ্যাট গুলো ডিপোজিট করবেন। ডিপোজিটের বিভিন্ন টাইম লাইন আছে, এই টাইম লাইন অনুযায়ী আপনারা ডিপোজিট করবেন। তারপরে হচ্ছে আপনি মান্থলি ভ্যাট রিটার্ন দিবেন। এছাড়া আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে পরবর্তী মাসে, অর্থাৎ প্রথম মাসে আপনাকে কাজ করতে হবে কি, মান্থলি রিপোর্টিং পর্যন্ত কাজ করতে হবে। দেন হচ্ছে নিট ভ্যাট পেয়েবল ক্যালকুলেশন করবেন, এবং পরবর্তী মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু করবেন হচ্ছে আপনি মান্থলি রিপোর্ট গুলো আপনার সাবমিট করা। তারপর হচ্ছে আপনার টিডিএস সাবমিট করা, বিডিএস সাবমিট করা, ভ্যাট রিটার্ন যেটা হচ্ছে মাসের 15 তারিখের মধ্যে, পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে আপনার ভ্যাট রিটার্ন গুলো সাবমিট করতে হয়। দেন হচ্ছে মান্থলি উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। দেন হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট গুলো দিতে হয়। অর্থাৎ ট্যাক্স সার্টিফিকেট গুলো কি, যে টিডিএস আমরা যা কাটছি, এই টিডিএস এর এগেনস্টে আপনার যাদের থেকে আমরা টিডিএস কাটলাম তাদেরকে আপনি ট্যাক্স সার্টিফিকেট গুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে মূলত পরবর্তী মাসের 25 তারিখ পর্যন্ত আপনার কাজ। দেন হচ্ছে আসি যে কোয়ার্টারলি কি কি কাজ করতে হয়। কোয়ার্টারলি মূলত কোয়ার্টারলি রিটার্ন দিতে হয়। কোয়ার্টারলি রিটার্ন আমাদের জন্য না, কোয়ার্টারলি রিটার্ন লায়াজো যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ক্ষেত্রে। আর এফডিআই রিটার্ন আছে। এফডিআই রিটার্ন হচ্ছে যার ফরেক্ট ডিরেক্ট ইনভেস্টমেন্ট, অর্থাৎ যাদের 100% ইনভেস্টমেন্ট আছে ফরেনার, অথবা পার্সিয়াল ইনভেস্টমেন্ট আছে, তাদেরকে মূলত এফডিআই রিটার্ন গুলো দিতে হয়। এটাও কোয়ার্টারলি দিতে হয়, যেটা হচ্ছে 15 তারিখের মধ্যে। দেন হচ্ছে এআইটি রিটার্ন দিতে হয়, আহ এটা একটা বিষয়। এবার আসি হচ্ছে বছর শেষে, অর্থাৎ বছর শেষে আপনাকে কি করতে হবে। প্রথমেই আপনাকে বছর শেষ হয়ে গেল, বছর শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে দিতে হবে হচ্ছে ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে। মানে ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি প্রিপেয়ার করবেন।
আপনি ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন কিসের উপরে? পূর্ববর্তী যত কাজ করলেন অর্থাৎ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়েছে, ওই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের উপরে বেস করে হচ্ছে আপনি আপনার ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করবেন। দেন হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনাকে আপনাকে দিতে হবে হচ্ছে অডিট ফেস করার জন্য, এবং অডিট ফেস করবেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে। অডিটর আপনাকে বিভিন্ন রিকুইজিশন দিবে, বিভিন্ন ডকুমেন্ট চাবে, ওগুলো আপনি প্রোভাইড করবেন। দেন হচ্ছে তফসিল চ এবং স। তফসিল চ এবং স এটা ট্যাক্সেরই একটা পার্ট, ট্যাক্সের একটা রিপোর্টিং। এটা মূলত এমপ্লয়ীদের টিডিএস সংক্রান্ত যে ইনফরমেশন গুলো, এটা মূলত আমাদের দিতে হচ্ছে প্রতি সেপ্টেম্বর মাসের 25 তারিখে, এবং আরেকটা তফসিল ছ দিতে হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখের মধ্যে। এটা হচ্ছে কমপ্লায়েন্স। দেন হচ্ছে ট্যাক্স অথরিটি। এই অডিট রিপোর্টটা আপনি বিভিন্ন অর্গানাইজেশন বা অথরিটিকে আপনাকে দিতে হবে। ট্যাক্স অথরিটিকে আপনার ট্যাক্স রিটার্নের সাথে আপনার প্রোভাইড করতে হবে, যেটা হচ্ছে সিআইটি রিটার্ন আমরা বলি। ভ্যাট অথরিটিকে আপনাকে দিতে হবে, 6 মাসের মধ্যে আপনাকে এটা জমা দিয়ে দিতে হবে। আরজেসি কে আপনাকে এই অডিট রিপোর্টটা জমা দিয়ে দিতে হবে। তো মূলত এই হচ্ছে আপনার একটা অর্গানাইজেশনের ফ্লোচার্ট। তার মানে আমি সহজ কথায় আমি একটু বলি যে 1 জানুয়ারিতে যে একটা ট্রানজাকশন যদি আমার হয়, ওই ট্রানজাকশন আমাকে টানতে 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 আপনার 15 সেপ্টেম্বর, বা এখানে একটু যেটাকে টাইপ অফ মিস্টেক হয়েছে, যে 25 সেপ্টেম্বর পর্যন্ত, পরবর্তী বছরের 25 সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে এই ট্রানজাকশনটার বার্ডেন আপনাকে বয়ে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? তার মানে আপনাকে একটা ট্রানজাকশন আপনি হলেই হয় না, ওই ট্রানজাকশনকে লাইফ সাইকেল তার প্রথম 12 মাস পূর্ণ করে পরবর্তী বছরের 25 সেপ্টেম্বর পর্যন্ত এই ট্রানজাকশনের কাজ থাকে। তো হিউজ, দ্যাটস আ হিউজ কাজ। তো এই জিনিসটা, এই ফ্লো চার্টটা আপনারা একটু মাথায় নিবেন। তো আশা করি এই ফ্লো চার্টটা যদি আপনারা জানেন, তাহলে আসলে কোথাও গিয়ে আসলে আটকাবেন না, যে কোনো ভাইভাতেও যদি জিজ্ঞেস করে যা কি কি কাজ হয়, আপনার নির্দ্বিধায় এভাবে বলতে পারবেন আসলে। আচ্ছা, কিছু কনসেপ্ট আমরা বললাম যে 3টা কনসেপ্ট আপনাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই মেসেজ বক্সে ড্রপ করবেন। আমি আপনাদের সেশন শেষে আপনাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিব, চেষ্টা করবো আর কি। তো এখন আসি যে বিষয়টা, এটা আপনারা সবাই জানেন, জাস্ট এটা আনার জন্য যে আপনার গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টিং, ডেবিট ক্রেডিট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, অ্যাসেট লাইবিলিটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, রেভিনিউ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এক্সপেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মূলত এ ইকুয়াল টু এল প্লাস ওই, এই ইকুয়েশনটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে। দেন মোস্ট ইম্পর্টেন্ট, একজন অ্যাকাউন্টেন্ট ইন প্র্যাকটিক্যাল ফিল্ড, আমরা আসলে একাডেমিক সাইটে আসলে চার্ট অফ অ্যাকাউন্টস নিয়ে তেমন আসলে আলোচনা করি না, বা কোনো কোশ্চেন আসলেও ছোট আকারে একটা কোশ্চেন আসে, কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টস এর গুরুত্ব একটা অর্গানাইজেশন অনেক বেশি। তো মূলত এখানে আমি যেটা বললাম, যে ইনিশিয়াল স্টেপ টু সেট আপ এন অ্যাকাউন্টিং সফটওয়্যার, অর্থাৎ অ্যাকাউন্টিং সফটওয়্যার করতে গেলে তার ইনিশিয়াল স্টেপটাই হচ্ছে কি, চার্ট অফ অ্যাকাউন্টস তাকে প্রিপেয়ার করা। তো চার্ট অফ অ্যাকাউন্টস কেন গুরুত্বপূর্ণ, আপনি কেন চার্ট অফ অ্যাকাউন্টস আরেকটু বলি যে চার্ট অফ অ্যাকাউন্টস কি কি থাকে, যে অ্যাকাউন্টস এর হেড গুলো থাকে। তো এই হেড সিলেকশন কেন গুরুত্বপূর্ণ? হেড সিলেকশন এই কারণে গুরুত্বপূর্ণ, আপনাকে এই হেড গুলো হচ্ছে যায় হচ্ছে আপনার ট্যাক্স অফিসে, এই হেড গুলো যায় হচ্ছে আপনার ভ্যাট অফিসে, এই হেড গুলো যায় হচ্ছে আরজিএসসি তে। তো এখন আপনাকে একটা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, যে ধরেন ভ্যাটের ক্ষেত্রে প্রিন্টিং এন্ড প্রিন্টিং এর ভ্যাটের রেট হচ্ছে আপনার 10%, আর স্টেশনারি রেট হচ্ছে আপনার 7.5%। আচ্ছা, এখন যদি আপনি চার্ট অফ অ্যাকাউন্টস ওইভাবে প্রিপেয়ার করেন যে প্রিন্টিং এন্ড স্টেশনারি দুইটা দিয়ে, তাহলে আপনার ভ্যাট অফিস পরবর্তীতে কি করবে? ভ্যাট অফিস পরবর্তীতে ভ্যাট অডিট হলে আপনার ফুল অ্যামাউন্টের উপরে হচ্ছে আপনার 10% ধরে দিয়ে দিবে। এখন আপনাকে যদি আমি বলি যে প্রিন্টিং ধরেন 50 টাকা, স্টেশনারি 50 টাকা, প্রিন্টিং এর উপরে 7.5%, না 10%, 5 টাকা, আর স্টেশনের উপরে 7.5%, তার মানে কি এখানে
একটা অ্যামাউন্ট আসে, কিন্তু আপনি যদি পুরো 100 টাকার উপরে 10% দিয়ে দেন, তাহলে 2.5% আপনাকে আরো বেশি ভ্যাট দিতে হবে, শুধুমাত্র আপনি হেডটা সিলেকশন করার দুর্বলতার কারণে। তার মানে আপনাকে হেডটা সিলেকশন করতে হইতে হচ্ছে, প্রিন্টিং এক্সপেন্স একটা জিনিস করতে হইতো, স্টেশনারি এক্সপেন্স একটা জিনিস করতে হইতো। তাহলে আপনি ভ্যাট অফিসকে যখন আপনি অ্যাকাউন্টসটা দিবেন, সে অটোমেটিক্যালি দেখে ফেলবে, এবং আপনার যদি উপরে যদি ভ্যাট ইম্পোজও করে, আপনি যেই ভ্যাটটা দিচ্ছেন ওটা সমান হয়ে যাবে। জাস্ট এখানে একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ বলো, আর অনেক কিছু আছে আমাদের, আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলে ফেস করি, কিন্তু একটা জাস্ট এটার গুরুত্ব বোঝানোর জন্য একটা এক্সাম্পল আপনাকে দিলাম। নাও আসি হচ্ছে অ্যাকচুয়াল ভার্সেস ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। এইটা সম্পর্কে আপনার জানতে হবে। এটা সম্পর্কে জানার মূলত একটা কারণ হচ্ছে ডেফার্ড ট্যাক্স। তো ডেফার্ড ট্যাক্স আসলে যেটা আমরা বলি যে একাডেমিক লেভেলে আমরা এত পড়াশোনা ডেফার্ড ট্যাক্স এর উপর করি না, কিন্তু আসলে ডেফার্ড ট্যাক্স প্র্যাকটিক্যাল ফিল্ড অনেক গুরুত্বপূর্ণ। যে আসলে আমরা একটা এক্সাম্পল যদি আমি বলি, যে আপনি গ্র্যাচুইটি আপনার অ্যাকচুয়াল বেসিসে হচ্ছে আমরা প্রভিশন করি, ধরেন 100 টাকা আমি প্রভিশন করলাম, কিন্তু আমি পেমেন্ট করলাম 10 টাকা। এখন ট্যাক্স অফিস অ্যালোয়েবল করে হচ্ছে আপনার পেমেন্টটা, তাহলে আপনার 100 টাকা ও ডিসঅ্যালাউ করে, আপনার অ্যালাউ করবে হচ্ছে 10 টাকা, তাহলে 90 টাকা কি হয়ে গেল, ডেফার ট্যাক্স হয়ে গেল। তাহলে এই যে চ্যালেঞ্জ গুলো, এগুলো আপনাকে ধরতে হবে। এবং আপনারা যখন ট্যাক্স রিটার্ন ফাইলিং করবেন, কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইলিং করবেন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন, তখন হচ্ছে আপনারা এই ডেফার ট্যাক্সটা আপনারা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবেন। নাও আসি হচ্ছে IS1, ভেরি ইম্পর্টেন্ট। এখন IS1 নাই, এখন এটা হয়ে গেছে IFRS 18। তো আমি সামনে আসলে IFRS 18 উপর একটা সেশন নিব, চিন্তা করতেছি। তো আহ, অবশ্যই আপনারা জয়েন করবেন, আমি ইনভিটেশন দিব। তো IS1 এ যে 5টা আপনার ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টের নাম, তো এই স্টেটমেন্টের নামগুলো এটা আপনারা ভালো করে জানবেন, এবং কোন স্টেটমেন্টে আপনার কি কি আসে সেগুলো বিষয়ে জানবেন, যদি আপনারা এগুলো সম্পর্কে জানেন। তো এগুলো আসলে আমি যা বলতেছি আসলে ম্যাক্সিমামই আসলে ভাইবা আপনারা ফেস করবেন। আসলে আমরা নিজেরা ভাইবা নেই, তো আসলে আমরা এগুলাই যারা অ্যাকাউন্টেন্টস এন্ট্রি লেভেলে আমরা এগুলোই জিজ্ঞেস করি। তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটাও ইম্পর্টেন্ট। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনারা জানবেন, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো কি কি আছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে হচ্ছে IAS এন্ড IFRS। তো IAS এন্ড IFRS সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা নেবেন। তো কিছু ইম্পর্টেন্ট IAS এন্ড IFRS আছে, যেগুলো হচ্ছে আপনার রেগুলার ওয়ার্কের দরকার হয়। মূলত সব IAS IFRS সব প্রতিষ্ঠানে আসলে অ্যাপ্লিকেবল হয় না। তো কিছু আছে কমন IAS IFRS, এগুলো আপনার আমি এখানে লিস্টেড আউট করেছি, যেটা হচ্ছে IS1 আছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, IS2 আছে ইনভেন্টরিজ, দেন হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস হচ্ছে IS7, IS8, IS10, IS12, IS16, দেন হচ্ছে IS19, IS21, IS24, IS36, IS37, IS38, IFRS 15 and IFRS 16। আর এখানে একটা জিনিস হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি ভালো জানতে হবে কোনগুলা। একটা হচ্ছে IS1টা সব সম্পর্কে আপনি সবচেয়ে ভালো জানবেন। দেন হচ্ছে আপনারা জানবেন হচ্ছে IS12 এটা। এবং কোশ্চেন আপনারা যদি ভাইভা ফেস করেন, ইন্টারভিউ ফেস করেন, আপনার কোশ্চেনও আসবে হচ্ছে এই আইএস গুলো থেকে ম্যাক্সিমাম। সেটা হচ্ছে IS1, IS12, দেন হচ্ছে IS16, ভেরি ইম্পর্টেন্ট IS16, এখান থেকে কোশ্চেন আসে বা কাজের ক্ষেত্রে দরকার হয়। দেন হচ্ছে আপনার IS37, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে IS16 এর পরে ইম্পর্টেন্ট হচ্ছে IFRS 15, রেভিনিউ ফ্রম কন্ট্রাক্ট উইথ কাস্টমার্স। এখানে 5টা ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া সম্পর্কে আপনারা অবশ্যই জানবেন। দেন IFRS 16 আছে লিজ। এবার আসছে হচ্ছে অ্যাকাউন্টিং ইনকাম ট্যাক্স পার্ট। ইনকাম ট্যাক্স পার্টে আপনারা কি জানবেন? ইনকাম ট্যাক্স কি? Yes. আচ্ছা, সরি। ইনকাম ট্যাক্স পার্টে হচ্ছে সোর্স অফ ইনকাম ট্যাক্স লস, অর্থাৎ ইনকাম ট্যাক্স লস এর সোর্স গুলো কি কি। যেমন ইনকাম ট্যাক্স অ্যাক্টটা আছে, টিডিএস রুলস আছে, এসআরওস আছে, পরিপত্র আছে, দেন হচ্ছে আপনার আয়কর নির্দেশিকা আছে। এগুলো সম্পর্কে হচ্ছে আপনারা সম্যক ধারণা নিয়ে নেবেন।
দেন হচ্ছে ইনকাম ইয়ার এন্ড অ্যাসেসমেন্ট ইয়ার সম্পর্কে ভালো করে জেনে যাবেন, এবং আপনাদের জানতে হবে, কাজের ক্ষেত্রে আপনাদের জানতে হবে। দেন চ্যাপ্টার 7, আমি একটু আগে বললাম যে চ্যাপ্টার 7 হচ্ছে টিডিএস এন্ড বিডিএস, এবং ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 এর চ্যাপ্টার 7 ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এটা আপনারা অবশ্যই জানবেন। দেন হচ্ছে কি কমপ্লায়েন্স ডিফল্টের কারণে কি কি পেনাল্টি হয়, এটা এই সেকশনটা আপনারা অবশ্যই জানবেন। তো এগুলো জানলে হচ্ছে আপনারা মূলত একটা কাজের ক্ষেত্রে আপনাদের সহজ হয়ে যাবে। দেন হচ্ছে ভ্যাট পার্টে আপনারা কি কি জানবেন। ভ্যাট পার্টে হচ্ছে ফার্স্ট শিডিউল, এক্সেমপ্টেড গুডস এন্ড সার্ভিসেস সম্পর্কে জানবেন, থার্ড শিডিউল সম্পর্কে জানবেন, যেখানে হচ্ছে গুডস এন্ড সার্ভিসেস রেট গুলো দেওয়া আছে। দেন হচ্ছে উইথ হোল্ডিং এন্টিটি বা উইথ হোল্ডিং ট্যাক্স, ভিডিএস, যেটা আমি বললাম ভিডিএস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, এখানে ভ্যাট আসারও 240, এটা আহ, আপনারা যেটা বলে এনবিআর এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনারা পড়বেন। দেন হচ্ছে ভ্যাটের ফর্ম সম্পর্কে জানবেন, এটাও খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আপনার মোশক 4.3 আছে, যেগুলো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও ট্রেড অর্গানাইজেশনেও আপনার দরকার হয় মোশক 4.3। মোশক 6.1, 6.2, 6.6 এন্ড 6.10, আরেকটা হচ্ছে মিসিং হয়ে গেছে, যেটা হচ্ছে মোশক 6.3। দিস দ্য ভেরি ইম্পর্টেন্ট, মোশক 6.3 আপনাকে অবশ্যই জানতেই হবে এন্ট্রি লেভেলে। নাও হচ্ছে প্র্যাকটিক্যাল টাইমলাইনে, যে আমি টাইমলাইন নিয়ে আলোচনা করলাম, যে প্রথম 1 জানুয়ারি টু 31 জানুয়ারিতে কি কি তার কাজ করতে হয়। তো বললাম যে ডকুমেন্ট আইডেন্টিফিকেশন। তো ডকুমেন্ট আইডেন্টিফিকেশনে কি হয়, যে এখানে আমি লিখলাম যে ইম্পর্টেন্ট ইন ভ্যাট কমপ্লায়েন্স দেন অ্যাকাউন্টিং, অর্থাৎ অ্যাকাউন্ট ডকুমেন্ট সম্পর্কে জানা অ্যাকাউন্টিং এ যতটা না গুরুত্বপূর্ণ, ভ্যাট কমপ্লায়েন্সে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। তো এটার জন্য আপনাকে অবশ্যই ডকুমেন্ট আইডেন্টিফিকেশন করতে হবে। দেন হচ্ছে ভ্যাট এক্সামশন, ভিডিএস এন্ড ইম্পোজড ভ্যাট সম্পর্কে জানবেন। দেন হচ্ছে এখানে আমি 3টা দিয়ে দিলাম, যে ইনভয়েসের স্পেসিমেন, যেটা হচ্ছে আপনার নর্মাল ইনভয়েস আছে, অটোমেটেড ইনভয়েস আছে, দেন হচ্ছে মোশক 6.3 আছে। তো এই সম্পর্কে এটা একটু দেখেন যে এরকমই হয়। তো এগুলো সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এখন আসি হচ্ছে ডে বুক প্রিপারেশন করা, অর্থাৎ আপনি ডকুমেন্ট আইডেন্টিফিকেশন করার পরে ডে বুক প্রিপারেশন করেন। সেখানে হচ্ছে সেলস ডে বুক গুলো কি কি, সেলস ডে বুক কি কি ইনফরমেশন আসে, এগুলো হচ্ছে আপনারা যখন প্রিপেয়ার করবেন, আমি মূলত আপনাদের নমুনা গুলো দেখাচ্ছি, এরকম হয়। তো বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন রকমের হয়, আমি জাস্ট আমার একটা ক্লায়েন্ট থেকে আসলে আমি এটা করা, এক্সট্রাক্ট করা। তো তারপরে হচ্ছে ডেইলি পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশটা হচ্ছে আপনার যে ক্যাশ ট্রানজাকশন গুলো হয় ওগুলো। দেন হচ্ছে ব্যাংক বুক, ব্যাংক বুক প্রিপেয়ার করতে হয়। দেন হচ্ছে মান্থলি স্যালারি শিট, এটা হচ্ছে পেরোল করে থাকে কিন্তু অ্যাকাউন্টেন্টসও করে থাকে। আর মান্থলি স্যালারি শিট বা পেরোল শিট যেটা হচ্ছে এটা এরকম হয়, যেখানে আপনার কি কি থাকে, জয়েনিং ডেট থাকে, টিন নাম্বার থাকে, বেসিক স্যালারি থাকে, হাউজিং অ্যালাউন্স থাকে, কনভেন্স অ্যালাউন্স থাকে, এন্ড গ্রস স্যালারি থাকে, এবং টিডিএস পেড, যেটা হচ্ছে আপনার এমপ্লয়ি থেকে যে টিডিএস কাটা থাকে ওটা ইনফরমেশন গুলো থাকে, টোটাল ডিডাকশন থাকে, নিট পেমেন্ট গুলো থাকে, ব্যাংকের ইনফরমেশন গুলো থাকে আর কি। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেট রেজিস্টার। ফিক্সড অ্যাসেট রেজিস্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার সময় সময় আপনার আপডেট করে রাখতে হয় ফিক্সড অ্যাসেট রেজিস্টারটা। তো ফিক্সড অ্যাসেট রেজিস্টারে মূলত কি থাকে, যে এখানে হচ্ছে আপনার অ্যাকুইজিশন অ্যামাউন্ট থাকে, অ্যাকুইজিশন ডেট থাকে, দেন হচ্ছে আপনার হেডিংসটা থাকে। এখানে পুরোটা আসে নাই, তারপর আমি জাস্ট একটু বলতেছি। দেন হচ্ছে আপনার ইকুইপমেন্টের টাইপ আছে, দেন ইউজফুল টাইম আছে, ডেপ্রিসিয়েশন, মান্থলি ডেপ্রিসিয়েশন আসে, যেহেতু আমাদের মান্থলি ডেপ্রিসিয়েশন গুলো আপনার জার্নালাইজ করতে হয়, তো ওগুলো সবগুলো আসে। নাও আছে, আসি হচ্ছে মান্থলি রেকর্ডিং করা। মান্থলি রেকর্ডিং হচ্ছে কোথায় কোথায় করা যায়, মূলত 4-5টা ভেরি ওয়েল নোন অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। ট্যালি আছে, কুইকবুক আছে, জেরো আছে, এসএপি আছে। তো এগুলোতে হচ্ছে আপনার মূলত রেকর্ডিং গুলো করে থাকে, বুক কিপিং গুলো করে থাকে, এখানে হচ্ছে আপনার জার্নাল গুলো দিয়ে থাকে আর কি। না হচ্ছে মান্থলি রিপোর্টিং করে থাকে। মান্থলি রিপোর্টিং হচ্ছে আপনার সফটওয়্যারেই অটো জেনারেট হয়, সফটওয়্যারে অটো অটো জেনারেট করে তারপর হচ্ছে আপনি এই রিপোর্টটা আপনার অথরিটিকে বা আপনার আপার যে সুপারভাইজার তাদেরকে হচ্ছে প্রোভাইড করবেন। দেন হচ্ছে টাইমলাইন টু তে হচ্ছে ব্যাট এন্ড ট্যাক্স, টিডিএস এবং ব্যাট ডিপোজিট করতে হয়।
টিডিএস এন্ড বিডিএস শিডিউলটা এরকম হয় যে ডেট থাকে, পার্টি নেম থাকে, অর্থাৎ কাদের কাদের থেকে আপনি পণ্য ক্রয় করছেন, এটার নেম থাকে, তারপর ট্যাক্স রেফারেন্স থাকে, ভ্যাট রেফারেন্স থাকে, অর্থাৎ কোন কোন রেফারেন্সে আমি টিডিএস এবং বিডিএস গুলো কাটলাম, এই ইনফরমেশন গুলো এখানে থাকে। আচ্ছা, দেন হচ্ছে টিডিএস এন্ড বিডিএস ডিপোজিট। টিডিএস এন্ড বিডিএস গুলো ডিপোজিট গুলো এভাবে করতে হয় টপ শিট। এখানে একটা টপ শিট দেওয়া আছে যেখানে বিডিএস অন এক্সপেন্স আছে, স্যালারি ব্যাট আছে, তারপর হচ্ছে ব্যাট অন অফিস রেন্ট আছে, টিডিএস অন স্যালারি আছে, মানে আলাদা আলাদা করে আপনি এগুলো জমা দিতে হবে। আর বিডিএস জমা দেওয়ার টাইম হচ্ছে আহ পরবর্তী মাসের অর্থাৎ পূর্বের মাসের পরে ফলোয়িং মান্থের 7 দিনের মধ্যে জমা দিবেন। টিডিএস হচ্ছে আপনার পরবর্তী 2 সপ্তাহের মধ্যে আপনার জমা দিয়ে দিতে হবে। আর ভ্যাট হচ্ছে 15 তারিখের আগে জমা দিলেই হবে। টিডিএস এন্ড ভ্যাট ডিপোজিট। তো ডিপোজিট আমরা কিভাবে করে থাকি? ডিপোজিট হচ্ছে আমরা মূলত এ চালানের মাধ্যমে করে থাকি। এ চালানের ফর্মটা হচ্ছে এরকম, নিচে যেটাতে দেওয়া আছে এটা এখানে যে চালান ফর্ম, এটা এ চালান। আগে ম্যানুয়াল চালানে আমরা আহ এভাবে দেওয়া থাকতো। তো ম্যানুয়াল চালানে আপনার এভাবে দেওয়া থাকতো, কিন্তু আসলে আহ পরবর্তীতে এনবিআর এটা চেঞ্জ করে হচ্ছে আপনার নিয়ে আসছে হচ্ছে অনলাইন এ চালানে। দেন হচ্ছে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়। ভ্যাট রিটার্ন সাবমিট করতে হচ্ছে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে। দেন হচ্ছে 25 তারিখের মধ্যে হচ্ছে আপনার উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়। দেন হচ্ছে এবার হচ্ছে টিডিএস এন্ড বিডিএস সার্টিফিকেট দিতে হয়। টিডিএস সার্টিফিকেট হচ্ছে বাম পাশের যেই ফর্মটা ইয়েলো মার্ক করা এটা, আর হচ্ছে ডান পাশেটা হচ্ছে বিডিএস সার্টিফিকেট। এবার আসি হচ্ছে টার্ম লাইন 3, অর্থাৎ 1 এপ্রিল টু 31 ডিসেম্বর কোয়ার্টারলি তারা কি কি করে। এফডিআই রিটার্ন দিয়ে থাকে। যদি কোনো ফরেন যেটা হচ্ছে মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন আপনি কাজ করেন তাহলে এফডিআই রিটার্নটা আপনাদের জন্য প্রযোজ্য। কোয়ার্টারলি রিটার্ন আপনাদের জন্য প্রযোজ্য, যেগুলো হচ্ছে লায়াজো অফিস গুলো থাকে সেগুলোতে। এগুলো হচ্ছে সাবমিট করতে হয় 20 তারিখের মধ্যে। এফডিআই রিটার্ন সাবমিট করতে হয় 30 তারিখের মধ্যে হচ্ছে কোয়ার্টারলি রিটার্ন সাবমিট করতে হয়। আচ্ছা, সাবমিট এফডিআই রিটার্নটা সাবমিট করতে হচ্ছে ব্যাংকে, আর কোয়ার্টারলি রিটার্ন সাবমিট করতে হচ্ছে রেসপেক্টিভ ব্যাংক। ফর্ম 3টা কপি সাবমিট করতে হয়। এটা রেসপেক্টিভ ব্যাংকে সাবমিট করতে হয়, ট্যাক্স অফিসে সাবমিট করতে হয়, বিডাতে সাবমিট করতে হয়। দেখা যাচ্ছে তফসিল রিটার্ন, যেটা আমি বললাম যে আপনার স্যালারি টিডিএস, তাহলে এখানে হচ্ছে যারা স্যালারিড এমপ্লয়ি, যাদের থেকে ট্যাক্স কাটা হয় তাদের ইনফরমেশন গুলো এই ফর্মের মাধ্যমে আপনার প্রদান করা হয়। আচ্ছা, এখানে একটা কোশ্চেন এখানে আসছে, আমি জাস্ট একটু উত্তর দিয়ে ফেলি। সেটা হচ্ছে টিডিএস এন্ড বিডিএস এর সম্পর্কে ডেসক্রাইব করা। টিডিএস টা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স, অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী হচ্ছে আপনার বিভিন্ন সার্ভিসের লিস্ট দেওয়া থাকে। ওই লিস্ট অনুযায়ী এমন রেট দেওয়া থাকে, ওই রেট অনুযায়ী আমাদের কাটতে হয়। যেমন এমন বলা থাকে যে আমি যদি কোনো প্রতিষ্ঠান থেকে কোনো পণ্য নেই বা পণ্য ক্রয় করি, তখন পেমেন্টের সময় আপনাকে আমাকে 5% করে কাটতে হবে। তো এই 5% টিডিএস বলে। এটা আমি টিডিএস তখন কাটবো পেমেন্টের সময়, আমি কেটে তারপর তাকে প্রদান করব। আর বিডিএস টা হচ্ছে ভ্যাট আইন। ভ্যাট আইনে হচ্ছে ডিডাকশনটা হচ্ছে বিডিএস। তো যখন আপনার আমি কোনো পণ্য ক্রয় করি, পণ্য ক্রয়ের উপরে যে 15% ভ্যাটটা হয়, ওই 15% ভ্যাটটা আমি পেমেন্টের সময় কেটে তাকে পেমেন্ট করব। তো ওইটাকে বলা হচ্ছে বিডিএস। তার মানে পেমেন্টের সময় দুইটা কাটতে হয়, একটা হচ্ছে টিডিএস কাটতে হয় আর একটা হচ্ছে বিডিএস কাটতে হয়। তো পেমেন্টের সময় যখন আমি ট্যাক্স আইনে ট্যাক্স আইনের রেট অনুযায়ী যখন কাটবো তখন এটা টিডিএস বলে, আর বিডিএস বলে হচ্ছে ভ্যাট আইনের রেট অনুযায়ী কাটলে আর তখন এটা বিডিএস বলে। তাহলে আমার দুইটা আইনকে ফলো করে আমার টিডিএস এন্ড বিডিএস কাটতে হয়। আচ্ছা, দেন হচ্ছে প্র্যাকটিক্যাল স্টাডি স্টেপে আপনার টাইমলাইন 4। টাইমলাইন 4 এ হচ্ছে আপনার 1 জানুয়ারি টু 15 সেপ্টেম্বর একটা ক্লেরিক্যাল মিস্টেক আছে, যেখানে 25 সেপ্টেম্বর হবে। তো এখানে আমার কি কি কাজ করতে হয়? ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। তো কেন প্রিপেয়ার করব? ফর অডিটের জন্য আমার প্রিপেয়ার করতে হবে। তো এই ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার আগে আমাদের কি কি কাজ থাকে?
যেটা হচ্ছে পোস্টিং অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আমি আমার কোনো পূর্বের ট্রানজাকশন গুলো আমি আবার রিভিউ করব, রিভিউ করে যদি কোনো ভুল ভ্রান্তি গুলো পাই সেক্ষেত্রে ওগুলো আমরা হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট দিব আর কি, যেটা হচ্ছে রেকটিফাইং অ্যাডজাস্টমেন্ট বা আদার যে অ্যাডজাস্টমেন্ট, লিজের অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, ডেফার্ড ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে, সকল অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা ইয়ার এন্ডের পূর্বে 31 ডিসেম্বরে আমরা দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব। তারপরে হচ্ছে আমরা ট্রায়াল ব্যালেন্সটা আমরা এক্সট্রাক্ট করব, যেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পোস্টিং করার পরে। দেন হচ্ছে ইনকাম ট্যাক্স প্রভিশনটা আমরা দিব, ডেফার ট্যাক্স ক্যালকুলেশন করব, অ্যানুয়াল লিজ ক্যালকুলেশন করব, সকল কিছু ক্যালকুলেশন করে আমার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার হবে। দেন হচ্ছে তফসিল চ রিটার্ন। তফসিল চ রিটার্নে হচ্ছে যেটা আমার 25 এপ্রিলের মধ্যে আমাকে জমা দিতে হবে। এখানে 15 আছে, বাট 25, যেটা এবারে নতুন আইনে চেঞ্জ করা হয়েছে, 10 দিন আমরা হাতে পেয়েছি। তো এটা হচ্ছে মূলত এমপ্লয়ি যখন তাদের নিজস্ব ট্যাক্স রিটার্ন ট্যাক্স অফিসে দিবে, সেখান থেকে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বা যেটাকে বলেছে প্রত্যয়নপত্র, যেটাকে বলি আমরা সহজ ভাষায়, বা সার্টিফিকেট, এটা হচ্ছে আপনার যখন আমাকে প্রতিষ্ঠানকে 1 কপি জমা দিতে হবে, ওই প্রতিষ্ঠানে জমা দিয়ে ওই ইনফরমেশনটা হচ্ছে আপনার এখানে ফিল আপ করে আমাকে একটা রিটার্ন আকারে এনবিআর কে জমা দিতে হবে, ওইটাকে বলে তফসিল ছ। এখন আসি হচ্ছে অডিট। মূলত অডিটে মূলত কি কি করতে হয়। অডিটের আগে আপনাকে ডকুমেন্টেশনটা রেডি করতে হবে। তো ডকুমেন্টেশন গুলো কি কি, আপনার ইনভয়েস গুলো যা আছে, আপনার পার্মানেন্ট ফাইলে যে যতগুলো আছে, ভ্যাট রিটার্ন বলেন, ট্যাক্স রিটার্ন বলেন, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন বলেন, সকল কিছু আলাদা আলাদা করে আপনার ডকুমেন্ট করতে হবে। দেন হচ্ছে এগুলো সাজায় রাখতে হবে, যাতে অডিটর যে কোনো সময় যা চাবে আপনাকে প্রদান করতে হবে। দেন হচ্ছে শেয়ার ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ড্রাফট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনার অডিটরকে প্রদান করবেন। দেন হচ্ছে এখানে কি লেখা আছে যে প্রোভাইড ডকুমেন্টস অ্যাজ পার অডিটর রিকোয়েজিশন, যেটা আমি বললাম যে অডিটর যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা রিভিউ করবে, রিভিউ করার পরে আপনাকে আপনার কাছে বিভিন্ন ডকুমেন্ট চাইবে, ওই ডকুমেন্ট গুলো আপনাকে তাকে প্রদান করতে হবে। দেন হচ্ছে মিট কোয়েরিজ, কোয়েরি ফ্রম অডিটর, অর্থাৎ অডিটর এই ডকুমেন্ট গুলো দেখে আপনাকে বিভিন্ন কোয়েরি করতে পারে, এই কোয়েরি গুলো আপনি মিট করবেন বা অ্যান্সার করবেন। অ্যান্সার করার পরে হচ্ছে আপনি অডিট অপিনিয়ন পাবেন, অর্থাৎ অডিটর আপনাকে সকল কিছু এক্সামাইন করে আপনাকে একটা অপিনিয়ন দিবে এবং একটা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি পাবেন। দেন হচ্ছে সিআইটি রিটার্ন। সিআইটি রিটার্ন হচ্ছে কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ যখন অডিট হয়ে যাবে, অডিটের পরে আপনি কর্পোরেট ইনকাম ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করবেন। এই কর্পোরেট ইনকাম ট্যাক্স প্রিপেয়ার করার পরে, কম্পিটিশন করার পরে রিটার্ন ফাইলিং করবেন। রিটার্ন ফাইলিং করে অডিটেড এফএস অর্থাৎ অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটার সাথে যুক্ত করে আপনি ট্যাক্স অফিসে জমা দিবেন ডেডলাইনের মধ্যে। দেন হচ্ছে অডিটর রিপোর্ট কাকে কাকে আপনার প্রদান করতে হয়। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটিকে মাস্ট বি আপনাকে দিতে হবে, ভ্যাট অথরিটিকে দিতে হবে, আরজিসি অথরিটিকে মাস্ট বি আপনাকে দিতে হবে। তো এই তিনটা মূলত অডিট রিপোর্ট আপনার 4-5টা হয়ে থাকে, কিন্তু নিম্নে আপনার 4টা আপনার অডিট রিপোর্ট আপনার লাগবে। তিনটা হচ্ছে তিনটা অফিসের জন্য, আর একটা হচ্ছে আপনার নিজস্ব অফিসের নিজস্ব কাস্টডির জন্য আপনি রেখে দিবেন। আচ্ছা, তাহলে আমার এই হচ্ছে আমার রোল গুলো আমি জানলাম, যে আমার একজন অ্যাকাউন্টেন্ট তার প্রতিষ্ঠানে কি কি কাজ করবে। তা আশা করি যতটুকু বললাম জাস্ট বুঝেছেন। তো যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা যদি নক দেন, আমি চেষ্টা করব আপনাদের কোয়েরিজ গুলো অ্যান্সার করার। তো এখন আসি হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস এন্ড জেনারেল অ্যাকাউন্টেন্টস এর মধ্যে পার্থক্য করতে পারে না, কিন্তু আসলে এরকম না। বিষয় হচ্ছে সবাই মনে করে যে একজন সাধারণ অ্যাকাউন্টেন্টস মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, এরকম না। আসলে বিষয়টা হচ্ছে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস আর জেনারেল অ্যাকাউন্টেন্টস এর মধ্যে বিস্তর একটা পার্থক্য আছে, যেখানে কি আছে যে এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইজ নট দ্য সেম অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কখনোই কি একজন অ্যাকাউন্টেন্টের মানে সমান না বা সেম না, এক না। এবং এখানে জাস্ট পার্থক্য একটা পার্থক্য হচ্ছে কি, যে জাস্ট ব্যাচেলর ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি অর্জন করে যারা অ্যাকাউন্টেন্টস হয় তাদেরকে জেনারেল অ্যাকাউন্টেন্টস আমরা বলে থাকি। কারণ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস ভিন্ন জিনিস। প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস হচ্ছে সে শুধুমাত্র তার গ্রাজুয়েশন শেষ করবে না, তার সাথে 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 একটা লাইসেন্স নিবে,
ICAB, ICMAB, ACCA, or any other professional institute through a combination of education, অর্থাৎ কম্বিনেশন অফ এডুকেশন, এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সামিনেশন। তার মানে হচ্ছে ICAB, ICMAB, ACCA or any other professional institute এডুকেশন অর্থাৎ লেখাপড়া করে, এক্সপেরিয়েন্স নিয়ে, এক্সামিনেশনে পাশ করে সে যখন লাইসেন্স অর্জন করবে তখন সে হবে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, এখন আসি হচ্ছে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং আনলাইসেন্সড অ্যাকাউন্টেন্টস এর মধ্যে পার্থক্যটা কি। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আর লাইসেন্সড বাই এ প্রফেশনাল গভর্নিং বডি, অর্থাৎ যেটাকে বলে হচ্ছে ICAB, ICMAB বা ACCA বা আদার রেপুটেড প্রফেশনাল ইনস্টিটিউশন থেকে আপনার লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে, সে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবে। এছাড়া সে শুধু ডিগ্রি অর্জন করে ক্ষান্ত থাকবে না, সে এই লাইসেন্সটাকে মেনটেন করার জন্য কন্টিনিউয়াসলি তাকে তাকে আপডেট থাকতে হবে এবং পড়াশোনার মধ্যে থাকতে হবে। সে এখানে একটা পার্থক্য রয়ে যায়। এবং আমরা এটা সবসময় আমি বেশি দেখি যে একজন জেনারেল অ্যাকাউন্টেন্ট সে অ্যাকাউন্টিং এর জব, কোনো ডিপার্টমেন্টে জব পেয়েই আসলে বসে থাকে, সে আসলে কোনো পড়াশোনা করে না, যতটুকু তার গন্ডির মধ্যে যা কাজ থাকে সে অতটুকু কাজ করে, 9টা 5টা করে বাসায় চলে যায়, আবার রেগুলার কাজ, আবার আসে, আবার সেম কাজ করে, আবার চলে যায়। কিন্তু একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইজ নট লাইক সেম, যেটা হচ্ছে আপনার সে কন্টিনিউয়াসলি তাকে এডুকেটেড হতে হবে, কন্টিনিউয়াসলি তাকে আপডেট থাকতে হবে, ট্যাক্সের সাথে আপডেট থাকতে হবে, ভ্যাটের সাথে আপডেট থাকতে হবে, আরসিসির সাথে আপডেট থাকবে, ল এর সাথে আপডেট থাকতে হবে, IFRS এর সাথে আপডেট থাকতে হবে, তাকে অবশ্যই আপডেট থাকতে হবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আর হেল্ড টু স্পেসিফিক প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড এ কোড অফ ইথিক্স, অর্থাৎ তাকে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তাকে অবশ্যই প্রফেশনাল স্ট্যান্ডার্ড এবং কোড অফ ইথিক্স মেনে চলতে হবে। কিন্তু একজন আনলাইসেন্স জেনারেল অ্যাকাউন্টেন্ট তাদের কোনো প্রফেশনাল স্ট্যান্ডার্ডের ধরা বাঁধা কোনো নিয়ম নাই, কিন্তু একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে তাকে অবশ্যই ধরা বাঁধা নিয়ম আছে টু মেনটেন দা লাইসেন্স। এই লাইসেন্সকে মেনটেন করার জন্য তার অবশ্যই স্ট্যান্ডার্ড এবং কোড অফ এথিক্স গুলো মেনটেন করতে হবে। আচ্ছা, তো এটা একটা বিষয়। আর একটা হচ্ছে একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট অবশ্যই তার ক্লায়েন্টের ইন্টারেস্টকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে ফার্স্ট প্রথম কাতারে রাখবে, সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আর জেনারেল অ্যাকাউন্টেন্টের মধ্যে একটা ডিফারেন্স। এবার আসি হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশনাল বডি। এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে আপনার বাংলাদেশে আসলে লোকালি যেটাকে বলি যে দুইটা প্রফেশনাল অ্যাকাউন্টিং বডি আছে, যেটা হচ্ছে অল রিকগনাইজড এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ। একটা হচ্ছে ICMAB এন্ড আরেকটা হচ্ছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, অর্থাৎ ICAB। এই দুইটা হচ্ছে লোকাল প্রফেশনাল বডি। এছাড়াও ইন্টারন্যাশনাল প্রফেশনাল বডি গুলো অনেকগুলো আছে, যার মধ্যে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ জানে, যারা অ্যাকাউন্টিং প্রফেশন আসে, SSCA। এছাড়াও আছে সিমা আছে, দেন হচ্ছে CPA আছে, আদার্স আছে, তারপর হচ্ছে আপনার CIPA, এটা একটা আছে। যাই হোক, এরকম আরো অনেকগুলো প্রফেশনাল বডিজ গুলো আছে। তো সবচেয়ে সমাদৃত হচ্ছে ICMAB এবং ICAB, এবং লোকালি যারা প্র্যাকটিস করতে চায় তাদেরকে অবশ্যই ICAB এবং ICMAB মেম্বার হতে হবে, না হলে আসলে তাদের সাইনিং অথরিটি থাকবে না, মানে থাকে না আর কি। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে CA এবং CM এর মধ্যে আসলে পার্থক্য কি। আসলে পার্থক্য আসলে ওইভাবে না, পার্থক্য আমি বলি যে কাজের ক্ষেত্রে পার্থক্য, কিন্তু আসলে কে সেরা ওইটা না। চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ডিগ্রিটা মূলত দিয়ে থাকে হচ্ছে ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, অর্থাৎ ICAB এই ডিগ্রিটা দিয়ে থাকে। তো তারা মূলত ফোকাস করে অডিটের উপরে, এবং তাদের ফাইন্যান্সিয়াল অডিটের উপরে কি থাকে, একটা লাইসেন্স থাকে এবং সিগনেটরি অথরিটি থাকে, এবং নো ওয়ান ক্যান গিভ দ্য সিগনেচার উইথাউট ICAB's পারমিশন। তো ICAB মূলত ফাইন্যান্সিয়াল অডিটের সিগনেটরি দিয়ে থাকে। এছাড়াও তারা অন্যান্য কাজ করে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর রিপোর্টিং এর কাজ করে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কাজ করে, অ্যাপ্লাইড ফাইন্যান্স এন্ড ট্যাক্সেশন এর কাজ করে। তো বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে এই যে একটা
আইসিএবি এর ওয়েবসাইটে দেওয়া আছে icab.org.bd, এখানে আপনারা ভিজিট করে আপনারা দেখে নেবেন। দেন হচ্ছে হাউ টু বিকাম এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিভাবে আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো। আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্টিং ফার্ম অর্থাৎ সিএ ফার্ম আপনাকে চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার 3 বছর, 2 বছর বা 4 বছরের আর্টিকেলশিপ নিতে হবে। তো নেওয়ার পরে আপনার এর মধ্যে আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে 17টা সাবজেক্ট আছে, 17টা সাবজেক্ট আপনাকে পাস করতে হবে। পাস করার পরে আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে গণ্য হবেন। এবার আসি হচ্ছে সিএ তে কি কি প্রোগ্রাম থাকে। সিএ তে হচ্ছে মূলত 3টা লেভেল থাকে: সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স লেভেল। তো সার্টিফিকেট লেভেল হচ্ছে 7টা সাবজেক্ট থাকে, প্রফেশনাল লেভেলের 7টা সাবজেক্ট থাকে, অ্যাডভান্স লেভেলেও 7টা সাবজেক্ট থাকে। তো বিস্তারিত আপনারা ওই ওয়েবসাইটে সবকিছু পেয়ে যাবেন। যেহেতু সময় স্বল্পতা, আমার হাতে আর মাত্র 20 মিনিট আছে, তো আমি আসলে এর মধ্যে শেষ করতে চাচ্ছি। তো দেন হচ্ছে আমি যদি চিন্তা করি কস্ট টু বি এ সিএ, অর্থাৎ সিএ করতে হলে আপনার কস্ট কি কি হবে বা কত হবে। প্রথম রেজিস্ট্রেশনে আপনার 28,400 টাকা আপনার দিয়ে অ্যাডমিশন নিতে হবে। দেন হচ্ছে সার্টিফিকেট লেভেল, সার্টিফিকেট লেভেলে প্রথম লেভেলে আপনার যেটা আছে সেটা হচ্ছে এক্সাম ফি। প্রতিটা সাবজেক্টের জন্য 1500 টাকা করে, এবং 2টা সাবজেক্ট ল এবং ইনফরমেশন টেকনোলজি, এই দুইটাতে 1200 টাকা করে আপনার এক্সাম ফি আছে। তো এই দুইটা কম কারণ হচ্ছে এই দুইটা 50 মার্কস এর উপর এক্সাম হয়, আর ওগুলো হচ্ছে 100 মার্কস এর উপর এক্সাম হয়, এবং পুরোটাই হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম হয়, অনলাইন বেসড এক্সাম। দেন হচ্ছে প্রফেশনাল লেভেল, প্রফেশনাল লেভেল সার্টিফিকেট লেভেল শেষ করার পরে হচ্ছে আপনি প্রফেশনাল লেভেলে যাবেন। এখানে 1500 টাকা দিয়ে আবার লেভেল রেজিস্ট্রেশন করতে হয়। এছাড়াও হচ্ছে আপনাকে 3300 টাকা প্রতিটি সাবজেক্টে আপনার এক্সাম ফি দিতে হবে। তো এখানেও আপনার যদি আপনি ফেল না করেন তাহলে আপনার খরচ হচ্ছে 38,100 টাকা। সার্টিফিকেট লেভেলে মূলত খরচ হচ্ছে, সার্টিফিকেট লেভেল এবং লেভেলে খরচ হচ্ছে 38,300 টাকা। এবার আসি হচ্ছে অ্যাডভান্স লেভেল, অ্যাডভান্স লেভেলে হচ্ছে 43,000 টাকা দিয়ে আপনাকে আবার লেভেল রেজিস্ট্রেশন করতে হবে। লেভেল রেজিস্ট্রেশন করে আপনাকে প্রতিটা সাবজেক্টের জন্য 5,500 টাকা করে ফি দিতে হবে। এক্সক্লুডিং কেস স্টাডি, কেস স্টাডির জন্য আপনাকে 12,000 টাকা এক্সাম ফি দিয়ে পরীক্ষা দিতে হবে। এবং সব যদি আপনি পাশ করেন উইথাউট এনি ফেল, কোনো কিছু কোনো সাবজেক্ট যদি ফেল না করে যদি পাশ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রক্সিমেটলি কস্ট হবে 1,42,400 টাকা। এবং আপনাকে ফার্মে যখন আপনি থাকবেন, আপনাকে নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য আপনাকে এটা সম্মানী দেওয়া হবে। সম্মানী দেওয়া হবে ফার্স্ট ইয়ারে 7,000 টাকা, সেকেন্ড ইয়ারে 8,000 টাকা, থার্ড ইয়ারে 9,000 টাকা, ফোর্থ ইয়ারে 10,000 টাকা। এবং বর্তমানে অনেক ফার্ম আছে যারা এর থেকে বেশি ব্যালেন্স দিয়ে তারা শুরু করে। তো আইসিএবি থেকে প্রেসক্রাইব হচ্ছে এই স্কেলটা আর কি। দেন হচ্ছে আর্টিকেলশিপ প্রোগ্রাম, আর্টিকেলশিপ প্রোগ্রাম 3 বছরের হয়ে থাকে, 2 বছরের হয়ে থাকে, 4 বছরের হয়ে থাকে। 3 বছরের হয়ে থাকে হচ্ছে যারা ফ্রেশ গ্রাজুয়েশন শেষ করে তারা সিএ আসে, তারা 3 বছরের আর্টিকেলশিপ করে থাকে। 4 বছরের আর্টিকেলশিপ করে হচ্ছে যারা ইন্টারমিডিয়েট অর্থাৎ কলেজ শেষ করে যারা আহ যারা আর্টিকেলশিপ শুরু করে তাদেরকে 4 বছর আর্টিকেলশিপ করতে হয়। যারা হচ্ছে 2 বছর আর্টিকেলশিপ, 2 বছর আর্টিকেলশিপ যারা সিএমএ কোয়ালিফাইড, এনআরসিসি কোয়ালিফাইড তাদের জন্য। এছাড়াও একটা প্রভিশন আছে, আমি সামনে একটু বলি, যে প্রি আর্টিকেলশিপ প্রোগ্রাম, একটা প্রোগ্রাম আছে যেখানে আপনি আর্টিকেলশিপ করার আগেই আপনি সিএতে পরীক্ষা দিতে পারবেন। যেখানে আমি একটু বলি, যে একটু পড়ি, যে আপনি অনার্স বা মাস্টার শেষ করার পর পরবর্তী 1 বছর পর্যন্ত সুযোগ পাবেন প্রি আর্টিকেলশিপে ভর্তি হওয়ার জন্য। এবং প্রফেশনাল প্রফেশনাল লেভেল পুরোটা শেষ করতে পারবেন। এবং প্রফেশনাল লেভেল শেষ করার পর পরবর্তী 6 মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে যে কোনো ফার্মে রেজিস্ট্রেশন দিতে হবে। আপনি চাইলে প্রফেশনাল লেভেল পুরোটা শেষ না করেও যে কোনো সময় ফার্মে রেজিস্ট্রেশন নিতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে, যদি আমি বলি যে আপনি প্রি আর্টিকেলশিপে ভর্তি হলে সার্টিফিকেট লেভেল শেষ করে প্রফেশনাল লেভেলে পরীক্ষাও দিতে পারবেন। যদি সিএল শেষ করে ফার্মে ঢুকেন তাহলে আপনার আর্টিকেলশিপ পিরিয়ড হবে 2 বছর 6 মাস, মানে 30 মাস। আর যদি পিএল শেষ করে ফার্মে ঢোকেন তাহলে আপনার আর্টিকেলশিপ পিরিয়ড হবে
2 বছর। তার মানে আপনি যদি অ্যাডভান্স লেভেলে উঠে যদি ভর্তি হন তাহলে 2 বছর লাগবে, তার মানে 24 মাস আপনাকে কোনো ফার্মের আন্ডারে থাকতে হবে। দেন হচ্ছে তবে যদি প্রি আর্টিকেলশিপের মেয়াদের মধ্যে পিএল শেষ হয়ে যায় তাহলে অবশ্যই বাধ্যতামূলকভাবে পিএল এর শেষ পরীক্ষা থেকে পরবর্তী 6 মাসের মধ্যে আপনাকে যে কোনো একটি ফার্মে রেজিস্ট্রেশন নিতে পারবেন। দেন হচ্ছে প্রি আর্টিকেলশিপ কি আছে, ভর্তি হয়ে যদি কেউ এক্সামশনের জন্য এলিজিবল হয় তাহলে তাকে এক্সামশন দেওয়া হবে। তার মানে আপনি যদি ভর্তি হন কোন সাবজেক্ট আপনি এক্সামশন পান, এক্সামশন পাওয়ার ক্ষেত্রে আপনি এক্সামশনটা নিতে পারবেন এবং এক্সামশন ছাড়া বাকি সাবজেক্টগুলো পরীক্ষা দিয়ে যেতে পারবেন। তো সিএ ফার্ম আসলে কি কি কাজ করে? অডিট এন্ড ইন্স্যুরেন্স এর কাজ করে, বুক কিপিং এর কাজ করে, দেন হচ্ছে বিজনেস এন্ড পার্সোনাল ট্যাক্সেস রিটার্নের কাজ করে, পেরোল পেরোলের কাজগুলো করে, আউটসোর্সিং বা বিপিও সার্ভিস গুলো দিয়ে থাকে, কোম্পানি সেক্রেটারিয়াল সার্ভিস গুলো দিয়ে থাকে। এবার আসে সিএ ফার্মে। বাংলাদেশে টোটাল সিএ ফার্ম আছে 235টা। তো পার্টনারশিপ ফার্ম আছে হচ্ছে 127টা এবং প্রোপ্রাইটরশিপ ফার্ম আছে 108টা। তো এগুলো বিস্তারিত আপনারা আহ, আহ, যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে পেয়ে যাবে। তো ফার্ম আসলে 3টি ভাগে ভাগ হয়। আমরা আগে জানতাম যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। আসলে মূলত এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি বলতে কোনো ফার্ম নাই। এটা আসলে একটা ট্যাবু। কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক একবার আসলে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি দিয়ে ফার্ম গুলো দিয়েছিল, কিন্তু এটা আসলে আইসিএবি কর্তৃক কোনো ঘোষিত না। এটা বাংলাদেশ ব্যাংক এটা নিজস্ব ভাবে, এবং বাংলাদেশ ব্যাংকে কিন্তু সবাই অডিট করতে পারে না সব ফার্ম। যার কারণে যারা অডিট করতে পারে তাদেরই একটা লিস্ট দেওয়া আছে। কিন্তু আমরা মূলত ওইভাবে না বলে আমরা এভাবে বলবো যে বড় ফার্ম আছে, মিডিয়াম সাইজের ফার্ম আছে, স্মল ফার্ম আছে। তো আপনারা যে ফার্ম আপনাদের জন্য ভালো হয় আপনারা ওখানে যাবেন, এনভায়রনমেন্ট গুলো দেখবেন, ক্লায়েন্ট কেমন থাকে ক্লায়েন্ট গুলো দেখবেন। মূলত আপনার ক্লায়েন্ট, বড় বড় ক্লায়েন্ট কোথায় কোন ফার্মে ভালো থাকে এটা একটা ইম্পর্টেন্ট। কাজের এনভায়রনমেন্ট একটা বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে পড়াশোনার সুযোগ দেয় কিনা, এটা একটা ইম্পর্টেন্ট। তো সবকিছু মিলে আপনার যারা ফার্মে আছে তাদের সাথে কথা বলবেন, কথা বলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ফার্ম গুলো চুজ করবেন। এবার আসি হচ্ছে সিএ ফার্ম গুলোকে কিভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারেন। ফিজিক্যালি সিভি ড্রপ করতে পারেন, অথবা এইচআর কে সিভি মেইল করতে পারেন, অথবা পার্সোনাল নেটওয়ার্কে আপনি যোগাযোগ করে সিএ ফার্ম গুলোতে আপনি জয়েন করতে পারেন। এবার আসি কস্ট অ্যাকাউন্টেন্টস। কস্ট অ্যাকাউন্টেন্টস এর কি কি স্পেশালিটি থাকে? কস্ট অ্যাকাউন্টেন্টস এর মূলত কস্ট অ্যাকাউন্টিং এর উপর স্পেশালিটি থাকে, কস্ট অডিটের উপর, কস্ট অ্যানালিস্টের উপর। এখানে কস্টিং এর উপরে তার অবশ্যই দক্ষতাটা বেশি থাকবে, এবং কস্ট অডিটের উপর সে লাইসেন্স প্রাপ্ত থাকে এবং সিগনেটরি অথরিটি থাকে, এবং কস্ট অডিটর সে সিগনেচার করতে পারে। কস্ট অডিট করার সময় কোনো ফাইন্যান্সিয়াল অডিটর অর্থাৎ সিএ তে যারা অডিটর তারা কস্টের রিপোর্টে আপনার কোনো সিগনেচার যেটা বলে সিগনেচার দিতে পারে না। তো আবার কস্ট অডিটর ফাইন্যান্সিয়াল অডিটে আপনার সিগনেচার দিতে পারে না। এটা হচ্ছে পার্থক্য। এছাড়া অন্য ক্ষেত্রে সবগুলো কাজ মানে দুজনে সেমি করে থাকে, কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যানালিস্ট মূলত কস্টিং এর বিষয়তে তারা একটু এক্সপার্টাইজটা বেশি থাকে। এটা হচ্ছে তাদের মধ্যে জেনারেল একটা পার্থক্য। এবার হচ্ছে তাদের কারিকুলাম মূলত 21টা সাবজেক্ট। তাদের লেভেল হচ্ছে ফাউন্ডেশন লেভেল আছে, ইন্টারমিডিয়েট লেভেল আছে, এছাড়া হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল 2 আছে, ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেল 1 আছে, অ্যাডভান্স 2 আছে, 5টা লেভেল আছে। তো এখানে মূলত সব মিলে 21টা সাবজেক্ট আছে। 21টা সাবজেক্ট আপনি পাশ করলে আপনি সিএমএ হয়ে যেতে পারবেন। এবং সিএমএ এর জন্য আসলে কোনো আর্টিকেলশিপ একটা কমিশন আছে, 1 বছর আর্টিকেলশিপ করতে হয়। কিন্তু আপনার যদি 1 বছরের উপর অন্য কোথাও জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে তো আপনার আর্টিকেলশিপ করা লাগবে না। এটা হচ্ছে বিষয়। দেন হচ্ছে সিএম এর কস্ট কত হইতে পারে? সিএম এর কস্ট সব মিলে যদি আমি ধরি 1,03,260 টাকা হবে। বিস্তারিত আপনার ইতে ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। তো মানে দেখবেন। তো স্কোপ অফ সিএমএ এন্ড সিএস, সিএমএ এবং সি এর স্কোপ এটা আপনাকে একটু দেখাতে চাই। এখানে একটা দেওয়া আছে যে সিএ কি করতে পারবে, সিএমএ কি করতে পারবে, বা সিএ কি করতে পারবে না, সিএমএ কি করতে পারবে না। যেখানে হচ্ছে ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালে অ্যাপয়েন্টমেন্ট এজ এ মেম্বার হিসেবে ট্যাক্স আপিলেট ট্রাইব্যুনালে যেতে পারবে কিনা, এটা সিএমএ সিএ সবাই পারবে। এবং
এই যে বর্তমানে যে আইটিবি এক্সাম চলতেছে, এই আইটিবি এক্সামে যারা আছে তারাও এই ট্যাক্স অ্যাপ্লিকেট ট্রাইব্যুনালে যেতে পারবে। তো এটা সিএসিএম অটো তারা যেতে পারে। আর যারা এই ডিগ্রি গুলো নেই তাদেরকে আইটিবি পরীক্ষা দিয়ে যেতে হয়। এবার আসেন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এক্সামিনার অফ অ্যাকাউন্টস অফ এসএসসি বাই এনবিআর, অর্থাৎ এনবিআর অডিটরকে নিয়োগ করতে পারে তাদের বুকসটাকে এক্সামিন করার জন্য। এক্ষেত্রে সিএমএ পারে না, সিএ পারে। এটা একটা বিষয়, এখানে একটা ডিফারেন্ট আছে। দেন হচ্ছে টিপি রিটার্ন দুজনেই করতে পারে, দেন হচ্ছে ট্রান্সফার প্রাইসিং রিটার্ন দুজনেই করতে পারে। দেন হচ্ছে অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ক্লায়েন্ট, এটা হচ্ছে ইনকাম ট্যাক্সেরই দুজনই পারে। দেন হচ্ছে এডিআর ফ্যাসিলিটেটরস, এটা দুজনে পারে। দেন হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স কনসালটেন্ট, এটা সিএসিএম এ দুজনেই করতে পারে। দেন হচ্ছে ব্যাট এজেন্ট দুজনে হতে পারে। এই যে এখানে দেখেন ইন্ডিপেন্ডেন্ট অডিটর বা ফাইন্যান্সিয়াল অডিটর বা স্ট্যাটিউটরি অডিটর, এখানে সিএ পারে, সিএমএ পারে না। আর কস্ট অডিটর সিএ পারে না, সিএমএ পারে। এছাড়া বাকি আরো বিষয় আছে, যেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অডিট আছে, এটা সিএ পারে না, সিএমএ পারে। কস্ট অডিট, কস্ট অ্যাকাউন্টিং রেকর্ড মেনটেনের ক্ষেত্রে কোম্পানি ল যে প্রভিশন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে সিএ পারে না, সিএমএ পারে। তারপর হচ্ছে কস্ট অডিট ফর পাবলিক ইস্যু, কস্ট অডিট পাবলিক ইস্যুতে সিএ পারে না, সিএমএ পারে। ক্যাশ ইনসেন্টিভ বোনাস অডিট, এটা দুইজনই পারে। এখানে একটু কারেকশন আছে, কারণ এটা যখন সার্কুলার হয় এটার আগে প্রিপেয়ার করা, এখন দুইজনই পারে আর কি। তারপর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিট, এটা সিএসিএম এ দুজনই পারে। দেন হচ্ছে সিএ এন্ট্রি ক্রাইটেরিয়া, সিএম এন্ট্রি ক্রাইটেরিয়া, এখানে ওয়েবসাইটে আপনি ডিটেলস পেয়ে যাবেন এন্ট্রি ক্রাইটেরিয়া গুলো কি কি। দেন হচ্ছে আইটিভি এক্সাম, আইটিভি এক্সাম গুলো এবার বলেছিলাম যে আইটিভি টা নিয়ে একটু কথা বলবো। তো আইটিভি কারা করতে পারে? আইটিভি মূলত করতে পারে আইন বিষয়ে যারা ডিগ্রি আছে, কর বিষয়ে ডিগ্রি আছে, হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যে ডিগ্রি আছে, অর্থাৎ আপনি মার্কেটিং হলেও মানে বাণিজ্যে যাদের ডিগ্রি আছে, বিবি আছে, এমবি আছে, তারা সবাই মূলত আইটিভি করতে পারবে। উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয় ডিগ্রি তারা করতে পারবে। ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি তারা করতে পারবে। উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা তৎসহ যে কোনো বিষয় ডিগ্রি তারা সবাই করতে পারবে। এবং এখানে বলে নেই 29 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন ডেট আছে। তো আপনারা 29 সেপ্টেম্বরের মধ্যে আপনারা যদি আইটিপি এটা নিতে চান তাহলে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। আচ্ছা, এখানে লিখিত পরীক্ষার সিলেবাস কি কি আছে? এখানে আছে হচ্ছে আয়কর আইন 2023, দেন হচ্ছে উৎসে কর বিধিমালা 2024, দেন হচ্ছে অর্থ আইন 2024, এডিআর বিধিমালা যেটা হচ্ছে 2024, তারপর হচ্ছে আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, এটা। দেন হচ্ছে আয়কর বিধিমালা 1984, দান কর 1990। এখানে আসলে ক থেকে গ পর্যন্ত আসলে তেমন ই না, একটা জিনিসই জাস্ট একটা কম্পাইলেশনের বিষয় আছে। এখানে সবগুলো কম্পাইলেশন করে পড়লে আপনারা আইটিভি সহজে নিয়ে নিতে পারবেন। দেন হচ্ছে দান করটা এক্সট্রা করে একটু পড়তে হবে। হিসাব বিজ্ঞান আসে 10, দেন হচ্ছে বাংলা ও ইংরেজি 10। তার মানে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে মোটামুটি আপনার আসবে হচ্ছে 80। দেন হচ্ছে আহ, হিসাব বিজ্ঞান থেকে 10 আসবে, বাংলা ও ইংরেজি থেকে 10 মার্কস। এবং 3 ঘন্টা সময় এক্সাম হবে, এবং 50 মার্ক হচ্ছে 5 মার্ক, আর পূর্ণ মান হচ্ছে 100। 100-র মধ্যে আপনাকে 50 পেতে হবে। মৌখিক পরীক্ষা হবে, মৌখিক পরীক্ষা আপনার 25 মার্কস পেতে হবে। আচ্ছা, অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং, এটা আমার কাছে আর 5 মিনিট সময় আছে। জাস্ট এখানে একটু বলি যে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং লোকাল অর্গানে যে আপনার সেক্টর গুলো আমরা দেখলাম এতক্ষণ, লোকালের বাইরেও আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং এর সুযোগ আছে। এখানে আপনার দেখেন যে বুককিপার্স একটা ভালো একটা পজিশন দখল করে আছে, যেখানে রাইটার এডিটর ছাড়াও বুককিপার তাদের অ্যানুয়াল স্যালারি আপনার প্রায় $40,000 মতো থাকে। তো বাংলাদেশ থেকেও অনেকে বুককিপিং সার্ভিস গুলো বিপিও করে থাকে। তো তারা তাদেরও সাকসেস স্টোরি আছে। আপনারা অবশ্যই বিভিন্ন সাকসেস স্টোরি গুলো দেখবেন, আপনারা ফাইবারে যাবেন, আপওয়ার্কে যে তাদের সাকসেস স্টোরি গুলো দেখবেন আর কি। দেন এখানে হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে বুককিপার্স তাদের আওয়ারলি
ওয়েজ কত হয়ে থাকে, সাধারণত আওয়ারলি $30 থেকে $35 পর্যন্ত তারা আর্ন করে থাকে। আর অ্যানুয়াল তাদের স্যালারি থাকে হচ্ছে $40,000। আচ্ছা, একজন অ্যাকাউন্টেন্ট ফ্রিল্যান্সিং ফিল্ডে কি কি মূলত কাজ করতে পারে? এখানে সিপিএ জব আছে। সিপিএ বলতে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট, এটা বাংলাদেশের জন্য না, এটা হচ্ছে সিপিএ ডিগ্রি অর্থাৎ কানাডিয়ান। আপনার জন্য সিএ ডিগ্রি বা সিএমএ ডিগ্রি, এই টাইপের জবস গুলো আপনি করতে পারবেন। দেন কুইক বুকস এর জব করতে পারবেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং প্রিপারেশনের জব করতে পারবেন, জেরো অ্যাকাউন্টিং এর জব করতে পারেন, অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন জব করতে পারবেন, ওয়েব অ্যাকাউন্টিং জব করতে পারবেন। তারপরে হচ্ছে ট্যাক্স প্রিপারেশন করতে পারবেন। আহ, ধরি আপনার আমেরিকান ট্যাক্স লটা জেনে আমেরিকান কারো ফাইলিং করে দিলেন। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং জবস আছে, অনলাইন অ্যাডভার্টাইজিং জব আছে। দেন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট জবস আছে, ট্যাক্স ল জব আছে, ক্রিপ্টোকারেন্সি জব আছে, ইন্টারনেট মার্কেটিং জব আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জব আছে। এগুলো পেয়ে যাবেন, এগুলো আপনারা পাবেন হচ্ছে এসে। আমি এটা নিয়েছি হচ্ছে আপনার ফাইবার থেকে। ফাইবারে আপনার ওই ওয়েবসাইটে ঢুকে আপনার এখানে দেখে দিবেন আর কি। এছাড়াও এই যে আইএফআরএস অ্যাকাউন্টিং এক্সপার্ট আছে, বুক কিপার্স আছে, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। দেন হচ্ছে ফান্ড অ্যাকাউন্টিং স্পেশালিস্ট, এখানেও কাজ করতে পারবেন। দেন আরেকটা সবাই যেটা করতে পারে সেটা হচ্ছে জেনারেল লেজার স্পেশালিস্ট, জেনারেল লেজার নিয়ে কাজ করতে পারেন। মূলত এখানে সবচেয়ে বেশি কাজটা হয় বুক কিপিং, এবং বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সাররা সে বুক কিপিং নিয়ে কাজ করে। এখন আসি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো কি কি। আপওয়ার্ক আছে, ফাইবার আছে, টপটাল আছে, উই ওয়ার্ক রিমোটলি আছে, তারপর ড্রিবল আছে, ক্ল্যারিটি আছে, ফ্রিল্যান্সার আছে, গুরু আছে, পিপল পার আওয়ার আছে, স্ম্যাশিং জবস আছে, দেন হচ্ছে ফ্লেক্স জবস আছে। তো এখানে সবচেয়ে পপুলার গুলো হচ্ছে আপওয়ার্ক এন্ড ফাইবার এন্ড ফ্রিল্যান্সার, এই তিনটা। গুরু এটাও আহ, মোটামুটি পপুলার। তো এগুলোতে দেখবেন আপনারা। আচ্ছা, বুক কিপিং এ আসলে আপনাদের কোন কোন সফটওয়্যার উপরে নলেজ থাকলে ভালো হবে? মূলত কাজই হয় মূলত জেরোতে, যেহেতু ক্লাউড অ্যাকাউন্টিং হয় তো যার কারণে জেরো, কুইকবুক, ওয়েব, ফেসবুক, এই চারটা অ্যাকাউন্টিং সফটওয়্যার মূলত বেশি ইউজ হয়। কিন্তু আপনারা জেরো এবং কুইকবুক এই দুইটার উপরে বেশি ভালো দখল নেবেন, কারণ এই দুইটার উপরে কাজ বেশি হয়। এখানে একটা সাকসেস স্টোরি দেওয়া আছে যে তাজিমুল আলম, উনি ফাইবারে সে টপ রেটেড ফ্রিল্যান্সার অ্যাকাউন্টিং এর উপরে। উনি মূলত জাস্ট সিএসসি অর্থাৎ সিএ ফার্ম থেকে আর্টিকেলশিপ নিয়ে সে জবটা শুরু করে, অর্থাৎ ফ্রিল্যান্সিং শুরু করে। সে মূলত কি কি কাজ করে দেখেন: আইআরএস ট্যাক্স প্রিপেয়ারার, হ্যাঁ, তারপর হচ্ছে পেরোল অ্যাডভাইজার, কুইক বুকস প্রো অ্যাডভাইজার, জেরো। এই যে দেখেন, জাস্ট একটা সফটওয়্যার, দুইটা সফটওয়্যার উপর সে কাজ করে। তো তার আওয়ারলি রেট হচ্ছে $45, এবং সে $45 আর্ন করে, এবং সে $3,000 উপরে মান্থলি তার আয় থাকে আর কি। তো এই হচ্ছে মূলত আমার প্রেজেন্টেশন। তো আপনাদের আহ কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই আপনারা, আমি বলেছিলাম যে আপনারা যদি কোয়েরিজ থাকে আপনারা একটু মেসেজ বক্সে লিখেন। আপনি আসলে সময় স্বল্পতার জন্য আসলে ওপেন করতেছি না ফ্লোর। তো আপনাদের যদি স্পেশাল কোনো কোয়েরিজ থাকে আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এবং